হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতে পাচ্ছ তাহলে? তাহলে আজকে আমরা শুরু করব। আমাদের আজকে প্র্যাকটিক্যাল সেশন ছিল এবং আমরা সেভাবে আগাতে চাচ্ছিলাম, তবে আমাদের যে সিলেবাস দেখলাম প্র্যাকটিক্যালে, সেক্ষেত্রে খুব বেশি ক্লাস লাগবে না। তবে সেই জন্য আমি আজকে তোমাদেরকে রিভিউ ক্লাসেই কথা বলবো। যে দুইটা টপিকস নিয়ে তোমরা কথা বলতে বলেছিলে, সেই দুটো টপিকস নিয়ে আজকে কথা বলবো। কথা শুনতে পাচ্ছ তো সবাই, না? তোমাদের রেসপন্স পাচ্ছি না। তোমরা কি রেসপন্স করতেছো কিনা জানি না, কিন্তু আমি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। রাহাতুন্নেসা, তোমার নেটওয়ার্ক মনে খুবই দুর্বল, কথা ক্লিয়ার আসতেছে না। নাম্বারটা যাক, তোমরা যদি ভালো শুনতে পাও তাহলে সমস্যা নেই, আমরা শুরু করে দিব আমাদের ক্লাস। আর সেক্ষেত্রে তোমাদের সাথে আর একটু কথা হলো, তোমাদের আজকে গতকাল থেকে প্র্যাকটিক্যাল শুরু হওয়ার কথা নয়, গতকাল অফ ডে ছিল, আজকে শুরু হওয়ার কথা, তাই না? সবাইকে শুরু করছে নাকি? সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো তোমার শেষ হয়ে, যে আসলে কিভাবে শুরু করলে ভালো হয়। এবং তোমাদের যদি যে হ্যান্ডআউট দেওয়া হয়েছিল সেটা তোমরা স্যার, আপনার সাউন্ডটা অনেক লো আসতেছে, ঠিকভাবে শুনতে পাচ্ছি না। সাউন্ড কি অনেক লো আসতেছে? এখন দেখো কি অবস্থা। এখন আগের থেকে একটু বেশি হয়েছে। আচ্ছা, এরকমই থাকবে ইনশাআল্লাহ। তো যখন লো হয়ে যায় তুমি জাস্ট একটু নক দিও যে কোনো কারণে লো হয়ে গেছে কিনা। তোমরা দুটো টপিকস নিয়ে রিভিউ করতে বলেছিলে, সেই দুটো টপিকস নিয়ে রিভিউ করবো। আর পাশাপাশি আরেকটা বলে নিতে পারতে কিছু ইনফরমেশন পেয়েছো যে কিভাবে তোমাদের পরীক্ষা হবে, না? এখনো কমপ্লিট ডিসিশন হয়নি, তবে তোমরা মনে হয় কিছু না কিছু জানো আর কি, যে কিভাবে হবে। শুনতে পেয়েছো তোমরা যে কিভাবে হবে? না স্যার, এখন তেমন কিছু জানি না ভালোভাবে। আচ্ছা আচ্ছা। তবে এটা তো জানো যে তোমাদের এক সপ্তাহ প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তারপরে আবার সম্ভবত পরীক্ষা বা কোনো কিছু হবে, তারপরে আবার এক সপ্তাহ প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তাই না? এটা কি শুনেছো? না স্যার, এটাও শুনি নাই, আপনার কাছে প্রথম শুনলাম। তার মানে কি আমাদের মাধ্যমিক হবে? আমি কথা বুঝতে পারিনি ও কি বললো। পারি আমি বললো, কিন্তু বুঝতে পারিনি কি বলছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিই। আমাদের প্র্যাকটিক্যাল যে সেশন আছে, আমাদের হয়তো দুইটা ক্লাসই শেষ হয়ে যাওয়ার কথা, কারণ তিনটা তোমাদের করোনার কারণে যেহেতু তোমাদের মাত্র অল্প করে করানো হচ্ছে। তবে প্র্যাকটিক্যাল যে হ্যান্ডবুকটা আমি তোমাদের দিয়েছিলাম, ওটা আমি স্ক্যান করতে দিয়েছিলাম অফিসে, কিন্তু ওরা ভালো করে স্ক্যান করেনি, উল্টাপাল্টা করেছে মনে হচ্ছে আমার কাছে দেখে। আমি প্রথমে চেক করি নাই, এখন চেক করে সেটা দিতে হলাম। তো তোমরা কি সেটা বুঝতে পেরেছো কিনা? না হলে নতুন করে আবার দিতে হবে তোমাদের।
লিখতে যায় কোনো সমস্যা স্যার আছে? কথা বুঝি না। আচ্ছা, যে এটা কিন্তু আমাকে আগে ইনফর্ম করোনি তোমরা কেউ, আমি বলার পরে মাত্র বলতেছো। স্যার সাউন্ড সিস্টেমের অনেক প্রবলেম, কথা বোঝা যাচ্ছে না। একদম বোঝা যাচ্ছে না, একদম লো সাউন্ড প্লাস কথাও বোঝা যাচ্ছে না। আমি আবার তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। দাঁড়াও, একটু আমার হেডফোনটা চেঞ্জ করে নিতে হবে। হ্যালো, দেখো তো এখন কিছু শোনা যায় কিনা? স্যার ভলিউমটা আরেকটু বাড়াইলে ভালো হবে। কিন্তু এখন মনে হয় আমিও শুনতে পাচ্ছি না। স্যার আবার কমে গেছে। হ্যালো, দেখো তো তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা কথা শোনার ক্ষেত্রে। স্যার এখন ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা চালিয়ে যাই তাহলে, দেখি কতক্ষণ ক্লিয়ার থাকে। উম, কি অবস্থা হয় আর কি। তো আমরা আজকে শুরু করবো আসলে তোমাদের যে টপিকস গুলো নিয়ে কথা বলার কথা ছিল রিভিউ ক্লাসে, সেই দুটো নিয়ে টপিকস নিয়ে আজকে কথা বলবো, আর তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কথা বলবো এনভায়রনমেন্টাল ইফেক্ট অন বায়োলজি অফ ফার্ম ফিশেস, যেটা নিয়ে তোমাদের বলা, তোমরা বলছিলে যে এটা একটা রিভিউ ক্লাস নেওয়ার, আমি সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে সেটা পড়লে ভালো হবে আর কি, তাই না? মূলত এই আলোকে কথা বলবো। আর এটা মূলত ফাইনালের জন্য তোমাদের মিডে স্যার হয়তো সাউন্ড অনেক আস্তে শোনা যাচ্ছে। আমি তো প্রথম যখন শুরু করলাম যেভাবে বলতেছি একইভাবে বলতেছি। এখন ভেরিয়েশন তোমাদের স্পিকার গুলো একটু বাড়ায় নিয়ে দেখো তো কি হয়। স্যার স্পিকার তো 100% দেওয়া, আর তো বাড়ে না। সবাই কি আস্তে শুনতেছো না দু একজন? জি স্যার আস্তে জি স্যার, আস্তে শোনা যাচ্ছে। সবাই আস্তে শুনতেছে। এটার সলিউশন কি হতে পারে সেটা বুঝতে পারছি না। সবসময় কি আস্তে শোনো না মাঝে মাঝে আস্তে মাঝে মাঝে জোরে এরকম হয়? মাঝে মাঝে আস্তে, মাঝে মাঝে জোরে শোনা যায়, বাট তাহলে ম্যাক্সিমামই আস্তে শোনা যাচ্ছে। মনে হচ্ছে কানেকশনে কোনো সমস্যা। দেখো তো এইভাবে কিভাবে
কিরকম শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখন আমি আমি তোমাদের কথা একটু আস্তে শুনতেছি আর কি, তবে দেখি এটা একটু বাড়ায় নিলে মনে হয় শোনা যাবে। তো এখন তোমার কথা সবাই শুনতে পাচ্ছ ঠিক মতো না? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, যদি সবাই শুনতে পাও ঠিক মতো তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে টপিকস নিয়ে আজকে কথা বলার কথা, যে দুটো টপিকস নিয়ে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইফেক্ট অন বায়োলজি অফ ফার্ম ফিশেস, আর একটা হচ্ছে যে শেষের টপিকটা ছিল সেটা হচ্ছে কি বিহেভিয়ার ম্যানিপুলেশন। এই দুটো নিয়ে আজকে কথা বলবো, হয়তো মাঝখানে তোমাদের একটু ব্রেকও দিতে পারি যদি তোমরা অ্যাডজাস্টেড হয়ে যাও। তো সেক্ষেত্রে আমরা কথা বলে শুরু করলাম, আর শুরু করি হচ্ছে এনভায়রনমেন্টাল ইফেক্ট। তোমাদের আগে যেটা পড়িয়েছিলাম কি বলে পাওয়ার পয়েন্ট থেকে, আমরা আজকে পাওয়ার পয়েন্টে যাবো না, কারণ তোমাদের যে হ্যান্ড আউটে দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলবো, কারণ এখানে যদি কোনো সমস্যা থাকে স্পেসিফিকলি আমার সাথে শেয়ার করতে পারবে। তো এটা নিয়েই কথা বলবো আর কি। তো এখানে যে ফ্যাক্টর গুলো বলা হচ্ছে সেই ফ্যাক্টর গুলো নিয়ে কথা বলবো, এবং এখানে মোটামুটি ইলাবোরেট রয়েছে দেন পাওয়ার পয়েন্ট। যে ফ্যাক্টর গুলো কেন প্রয়োজন, আসলে ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ইফেক্ট বা ফ্যাক্টর গুলো যে কতগুলো ফ্যাক্টরকে ভাগ করা হয়েছে বা কতগুলো ফ্যাক্টরকে হাইলাইটস করা হয়েছে, তার মধ্যে টেম্পারেচার রয়েছে, তারপর স্যালানিটি, লাইট, মেটাবলিক ইফেক্ট, টার্বিডিটি অথবা টার্বুলেন্স অথবা সারফেস ফিল্ম, যে এই জিনিসগুলো রয়েছে এগুলোর গুরুত্ব কেন, তার বিভিন্ন ইফেক্ট রয়েছে। বিশেষ করে আমাদের যে ফার্ম ফিশ গুলো নিয়ে কথা বলবো, অথবা আমরা যে ফিশ গুলোকে অ্যাকোয়াকালচারে চাষ করতে যাচ্ছি বা চাষের আওতায় নিয়ে যাওয়া হয়েছে অলরেডি, অথবা নেওয়ার চেষ্টা করতেছি, তার ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট করে গ্রোথের ক্ষেত্রে, তাদের মেটাবলিজমের ক্ষেত্রে, পাশাপাশি তাদের বিভিন্ন লাইফ স্টেজের ক্ষেত্রে, সেটা নিয়ে কথা বলবো আর কি। এবং সেই ইফেক্ট গুলো স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, তবে কমন কিছু ইফেক্ট রয়েছে। সেই কমন ইফেক্ট পাশাপাশি আমরা যেটা নিয়ে কথা বলবো আর কি। তো প্রথমে চলে আসি টেম্পারেচার। Water temperature has a direct effect on yolk conversion efficiency. বলছে যে ইয়ক ম্যাটেরিয়াল রয়েছে, সেই ইয়ক ম্যাটেরিয়াল গুলো কনভার্সন, বিশেষ করে যখন একটা এগ ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টের সময় ইয়ক গুলো কি হয়, একটা অন্য একটা কেমিক্যালে পরিণত থাকে, এবং সেই কেমিক্যাল গুলোকে আবার ইয়ক ম্যাটেরিয়ালে পরিণত হয়। সেই ইয়ক ম্যাটেরিয়ালে পরিণত হতে ক্ষেত্রে তার টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কাজ করে। এই সময়টা হচ্ছে এমব্রিয়নিক ডেভেলপমেন্ট। Within the range of thermal tolerance of a species, eggs tend to exhibit greater efficiency at lower temperature than at higher temperature. বলছে কি হয়, একটা মাছের যে অপটিমাল থার্মাল টেম্পারেচার সহ্য করার যে ক্ষমতা রয়েছে, তার মধ্যে দেখা যায় এগের ক্ষেত্রে তাদের লোয়ার যে লিমিটটা থাকে সেই লিমিটে তাদের হচ্ছে অপটিমাল, অথবা তাদের মধ্যে সেটা হচ্ছে ভালো এফিসিয়েন্সি শো করে দেন হায়ার রেঞ্জ। Optimal temperature for embryonic development are not necessarily the same for larval and juvenile growth. তো আরেকটা কথা বলা হচ্ছে এখানে, আসলে ভাগে ভাগে কথা বলা হচ্ছে। যেমন একটা কথা বলা হচ্ছে এমব্রিয়নিক ডেভেলপমেন্ট, তারপর যে জুভেনাইল অথবা লার্ভাল ডেভেলপমেন্ট। তোমরা এভাবে ভাগ করে নিতে পারো কিছু কিছু কথা। যেমন যদি বলা হয় টেম্পারেচার ইফেক্ট লেখো, তখন বলতে পারো এমব্রিয়নিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হতে পারে। যে এমব্রিয়নিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হয়, যে তাদের ইয়ক কনভার্সন এফিসিয়েন্সি টেম্পারেচার উপর নির্ভর করে, এবং তাদের অপটিমাম রেঞ্জ রয়েছে তার মধ্যে লোয়ার লিমিটের মধ্যে তাদের গ্রেটার এফিসিয়েন্সি দেখা যায়। এটা হচ্ছে তাদের এমব্রিয়নিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইফেক্ট। আর যদি জুভেনাইল বলে তারপরে চলে আসবে, এরকম করে পড়ার সময় নিজেরা একটু সেগ্রিগেট অথবা নিজেদের মতো করে ভাগ করে পড়তে পারো, তাহলে মনে থাকবে সহজে। পরের লাইনে বলা হচ্ছে অপটিমাল টেম্পারেচার ফর এমব্রিয়নিক ডেভেলপমেন্ট আর নট নেসেসারিলি দ্য সেম ফর লার্ভাল এন্ড জুভেনাইল গ্রোথ। বলেছে এমব্রিয়নিক ডেভেলপমেন্টের জন্য যে টেম্পারেচার রিকোয়ারমেন্ট থাকে, সেটা লার্ভাল অথবা জুভেনাইলের সঙ্গে একেবারে মিলে যাবে না, অথবা এক হবে না। Perhaps reflecting an adaptation to a seasonal progression of the temperature cycle in the natural environment. বলছি এটা কারণে এটা এক ধরনের অ্যাডাপটিভ নেচার, সেই কারণে দেখা যায় তাদের মধ্যে এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের দেখা যায়, ডিপেন্ডেন্সি দেখা যায় আর কি। Larvae reared at the extreme of their temperature range very often have developmental abnormalities, even within the range at which growth of the yolk sac larva appears normal. A change in the relative timing of organogenesis with possible consequence of the fitness of larvae. যদি খুব বড় সেন্টেন্স, আমি সেন্টেন্সটা সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। বলছে লার্ভার যদি একটা লার্ভিকে তাদের
হায়ার অপটিমাল টেম্পারেচারে কালচার করা হয় অথবা তাদেরকে গ্রো আউট করা হয়, তখন কি দেখা যায় তাদের মধ্যে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ইভেন উইথিন দ্য রেঞ্জ এট হুইচ গ্রোথ অফ ইয়ক স্যাক লার্ভা অ্যাপিয়ার্স নর্মাল, বলছে ইভেন যে টেম্পারেচারে অথবা যেই টেম্পারেচারে সাধারণত ইয়ক স্যাক লার্ভাটা তাদের গ্রোথ নর্মাল মনে হচ্ছে, সেখানে এই ধরনের ব্যতিক্রম অথবা অ্যাবনর্মালিটি হতে পারে। কেন হয়? এ চেঞ্জ ইন দ্য রিলেটিভ টাইমিং অফ অর্গানোজেনেসিস, বলছে এটা হয় আসলে বডির বিভিন্ন একটা লার্ভি যখন ডেভেলপ হচ্ছে তার মধ্যে কি বিভিন্ন অর্গান ডেভেলপমেন্ট হচ্ছে, এক এক সময় এক এক সময় যেতে থাকে, যত যেতে থাকে তার মধ্যে অর্গান ডেভেলপমেন্টের ধরনটা চেঞ্জ হতে থাকে, যে এক এক সময় এক একটা অর্গান ডেভেলপ হয়। এই টাইমিংটা যখন উল্টাপাল্টা হয়ে যায় টেম্পারেচারের কারণে, তখনই তাদের মধ্যে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস দেখা যায় লার্ভির ক্ষেত্রে। এবং আলটিমেটলি কি হয়? উইথ পসিবল কনসিকুয়েন্স ফর দ্য ফিটনেস অফ দ্য লার্ভি, এবং এই অ্যাবনর্মালিটি দেখা দিলেই কি হবে? তার ফিটনেসটা ভালো হবে না। যে লার্ভিটা ডেভেলপ হলো, লার্ভিটা জন্ম নিল, অথবা লার্ভিটা একটা এমব্রয় থেকে লার্ভি হলো, সেই লার্ভার ফিটনেস ভালো হবে না, তার পরবর্তী গ্রোথ ভালো হবে না। ফর এক্সাম্পল, in turbot, for example, the swim bladder became inflated before yolk reserves were exhausted when larvae were reared at 12 degrees Celsius. While at 16 degrees Celsius, the swim bladder only formed at the time the larvae became dependent on exogenous feeding, thus increasing the amount of oxygen energy dependent to feed, also energy expended to feed. বলা হচ্ছে যদি এই টার্বোটের ক্ষেত্রে বলা হচ্ছে যদি এই লার্ভিটাকে 12 ডিগ্রি সেলসিয়াসে অথবা 16 ডিগ্রি সেলসিয়াসে চাষ করা হয় অথবা রাখা হয়, তখন দেখা যায় কি 12 ডিগ্রি সেলসিয়াসে কি হয়? তাদের ইয়কটা আগেই রিজার্ভ শেষ হয়ে যায়, এবং তাদের যে সুইম ব্লাডারটা বাউন্সি, সেখানে দুই ধরনের মানে এক ধরনের কি বলে সমন্বয় ঘটে না, সিনক্রোনাইজেশন হয় না। কিন্তু যদি 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাদেরকে করা হয়, কালচার করা হয়, তখন দেখা যায় সুইম ব্লাডার ফরমেশন এবং তাদের যে লার্ভা, তাদের যে ইয়ক স্যাক রিজার্ভ দুটো একই সাথে, মানে সুইম ব্লাডারটা ইনফ্লেটেড হয় যেই সময়টা, তাদের ইয়ক স্যাকটা সেই সময়ে তাদেরকে রিজার্ভটা শেষ হয়ে যায় এবং তারা বাইরের খাবারের উপর ডিপেন্ড হয়ে যায়। এবং তখন কি হয়? তখন সে কি করে? তাদের যে এনার্জি থাকে, স্টোর এনার্জি, সেই এনার্জিটা সে বাইরের খাবার গ্রহণ করার জন্য ইউজ করতে পারে। আর আদারওয়াইজ যদি 12 ডিগ্রি সেলসিয়াস চাষ করা হয় বা কালচার করা হয়, তখন দেখা যায় সেই এনার্জিটা তাদের আগেই ইউজড হয়ে যায়, তখন তাদের বাইরের খাবার গ্রহণ করার জন্য যে এনার্জি প্রয়োজন বা সেই এনার্জি খরচ করা প্রয়োজন, সেই এনার্জি তখন আর খরচ করতে পারে না, তখন তাদের মধ্যে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে। Such temperature differences also have a profound influence on the development of the body and musculature that may affect larval feeding ability. বলছে এটার একটা আলটিমেট ইফেক্ট বলছে যে এটা কি হয়, ফিডিং ভালো হচ্ছে না, এক্সোজেনাস ফিডিং ভালো হবে না, তখন কি হয়? তাদের ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হবে এবং বডি মাসকুলেচার ভালো করে ফর্ম হবে না, এবং লার্ভাল যে অ্যাবনর্মালিটি তাদের মধ্যে দেখা যাবে। যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে, ফিডিং অ্যাবনর্মালিটি, বিশেষ করে এনার্জি যদি না থাকে, এনার্জি এক্সপেন্ডিচার করার মতো যে এনার্জি না থাকে, তখন তাদের ফিডিং অ্যাবনর্মালিটি দেখা যাবে। In addition to direct effects on temperature on the early life history stages, there is some evidence that maternal holding temperature during the final stages of gamete maturation may actually affect the optimum for the early life history stages. এটা আরেকটা কথা বলা হচ্ছে, বলছে যে আগের যে দুটো বলা হচ্ছে যে তাদের লাইফ হিস্টরি স্টেজের মধ্যে, বিশেষ করে তাদের যে লার্ভাল ডেভেলপমেন্ট, জুভেনাইল ডেভেলপমেন্টের মধ্যে টেম্পারেচারের যে ইফেক্ট রয়েছে, পাশাপাশি বলা হচ্ছে তার মা যখন একটা ফিশ যখন এগ ডেভেলপমেন্ট করতেছে, অথবা এগুলো যখন মায়ের ওভারিতে থাকে, সেই সময় যে টেম্পারেচার, সেই টেম্পারেচারও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে তাদের পরবর্তী লাইফ হিস্টরি স্টেজের ক্ষেত্রে। The composition of the developing oocyte may change in response to water temperature alteration with respect to content, stability or activity of enzymes, hormone or transfer of RNA. এটা কেন হয়? বলছে যে ওই সময় যখন oocyte ম্যাচুরেশন হচ্ছে, আমরা এটা বলছি, তোমরা হয়তো জানো oocyte ম্যাচুরেশন, oocyte গ্রোথ কি জিনিস। তো সেই সময় যখন অপটিমাম টেম্পারেচার অথবা টেম্পারেচার ভেরিয়েশন হয়, তখন তাদের মধ্যে কি ধরনের চেঞ্জ হতে পারে? বলছে সেই ওয়াটার টেম্পারেচার চেঞ্জের কারণে তাদের মধ্যে দেখা যায় যে একটা থেকে এগের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্টের চেঞ্জ হয়। যেমন কি হয়,
তাদের এনজাইমের কন্টেন্ট অথবা এনজাইমের স্টেবিলিটি, তারপর হরমোন যে রিলিজ হচ্ছে সেই হরমোনের পরিমাণের উপর পরিমাণ চেঞ্জ হতে পারে। বিশেষ করে আবার তাদের মধ্যে বিভিন্ন আরএনএ যে ট্রান্সফার হয় এক পজিশন থেকে আরেক পজিশনে, সেখানে তাদের মধ্যে ভেরিয়েশন হতে পারে। তো সেখানে তাদের অল্টারেশন দেখা যায়। এবং সেই ধরনের ভেরিয়েশন কি হয় হলে কি হবে, such variation may contribute to the variability recorded in the relationship between incubation temperature and yolk conversion efficiency or maximum larval size. এবং তার উপর ভিত্তি করে পরবর্তী সময় কি দেখা যায়, ইনকিউবেশন পিরিয়ডের টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। আবার তারপরে ইয়ক কনভার্সন এফিসিয়েন্সি অনেক সময় কম বেশি হয়, যে ইয়কটা কি পরিমাণ কনজার্ভ মানে ট্রান্সফার হবে এবং সেখানে এগের মধ্যে ডিপোজিট হবে, তার মধ্যে কন্টেন্টের কম বেশি হতে পারে, এবং লার্ভির সাইজ ভেরিয়েশন হতে পারে, এবং কোনো সময় লার্ভার সাইজ কম বেশি হয়, কোনটা বড় হয় কোনটা ছোট হয়। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন চাষ করলে হয় তখন দেখা, এটা একটা উদাহরণ তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম আর কি, যে কম বেশি হতে পারে লার্ভাল সাইজ। তারপরে আরেকটা জিনিস আছে, যেমন তাদের একটা এগ থেকে যখন হ্যাচলিং বের হয়, লার্ভি বের হয়, সেটা হচ্ছে মেল হবে অথবা আইদার ফিমেল হবে। তো সেই সেক্স রেশিও গুলো অবশ্যই টেম্পারেচার উপরে নির্ভর করে। বিশেষ করে তেলাপিয়ার ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট করে, এবং অন্যান্য মাছের ক্ষেত্রে আছে, যেমন উদাহরণস্বরূপ এখানে দেখতে পাবো, temperature has direct effect on other aspects of reproduction and on the growth of early larval stages of marine and freshwater fish. শুধু মেরিন না, ফ্রেশওয়াটার ফিশের ক্ষেত্রেও এই টেম্পারেচারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It influences sex differentiation during development, thermolevel sex determination. আমরা জানি ফিশের ক্ষেত্রে, বিশেষ করে অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে হয় না, যে টেম্পারেচার ভিত্তি করে তাদের সেক্স চেঞ্জ হয়, বা সেক্স কি ধরনের সেক্স হবে সেটা নির্ভর করে। আবার অনেক সময় এক্সোজেনাস ফিডিং এর উপর নির্ভর করে, এটা তোমরা জানো। বিশেষ করে তেলাপিয়ার ক্ষেত্রে তোমরা জানো, উদাহরণস্বরূপ জানো যে হরমোন খাইয়ে তেলাপিয়াকে মনোসেক্স করা হয়। আবার অনেক সময় টেম্পারেচার, বিশেষ করে অনেক সময় বিভিন্ন লিটারেচারে বলা আছে, যদি বাংলাদেশের অ্যাপ্রোচ খুবই এখনো সেভাবে নাই, যে টেম্পারেচার ম্যানিপুলেশন করে তেলাপিয়ার ক্ষেত্রে বা বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে তাদেরকে সেক্স রেশিওকে চেঞ্জ করা হয়। তো এই ধরনের প্রসেসকে বলা হয় থার্মোলেভেল সেক্স ডিটারমিনেশন, টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। এটা কোথায় দেখা যাচ্ছে, আটলান্টিক সিলভার সাইডের ক্ষেত্রে পাওয়া গেছে। এই ধরনের যদি আরো পাওয়া যায় তাহলে বলা হয় যে আমাদের অ্যাকুয়াকালচারের ক্ষেত্রে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, ইন রেয়ারিং অফ জাপানিজ ফ্লান্ডার juvenile through the first 120 days after hatching at 18 degrees Celsius, at normal 50-50 male female sex ratio occurs. জাপানিজ ফ্লান্ডারের ক্ষেত্রে বলেছে, যদি আপনার হ্যাচিং এর পরে 120 দিন আমরা 18 ডিগ্রি সেলসিয়াসে তাদেরকে রাখি, তাহলে তাদের মধ্যে 50-50 সমান অর্থাৎ 1:1 মেল ফিমেল সেক্স রেশিও পাওয়া যায়। বাট যদি হায়ার টেম্পারেচার 20 or 23 or 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, during the same period lead to approximately 75% male in the brood. তখন দেখা যায় ওই গ্রুপের মধ্যে 75% মেল হয়। তবে এই জিনিসগুলো বলা হচ্ছে, দিস ইজ নট এন্টারলি ডিউ টু টিএসডি, মানে থার্মোলেভেল সেক্স ডিটারমিনেশন। সেখানে আরো কিছু ফ্যাক্টর কাজ করে। সিন্স দিস স্লোয়ার the growing fish in the brood become predominantly male. বলছে এদের ক্ষেত্রে, জাপানিজ প্লান্টারের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফিশটা স্লো গ্রোথ হয় তারা সাধারণত মেল হিসেবে রূপান্তরিত হয়। তো তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে বলতে পারো, কারোর মাইক্রোফোন যেন অন করা, কিছু বলবে কিনা জানি না। So if TSD does prove to be higher in or displayed among fish species of interest for aquaculture than it presently recognized, it could be, এটা একটা উদাহরণ বলা আছে, গুরুত্ব বলা আছে, যদি থার্মোলেভেল সেক্স ডিটারমিনেশন বর্তমানে যা জানা আছে তার যদি বেশি জানতে পারি আমরা, তাহলে কি হবে, এটা অ্যাকুয়াকালচারের জন্য খুবই একটা মাইলস্টোন হবে এবং খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক হবে, যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এবং সহজেই একটা স্পিসিসকে আমাদের ডিজার্ট সেক্সে রূপান্তরিত করতে পারবো। এবং দেখা যাবে কি আমাদের হরমোন ট্রিটমেন্টের প্রয়োজন হবে না। এই হরমোন ট্রিটমেন্ট নিয়ে অনেক সময় কথা হয়, যে আসলে হরমোন ট্রিটমেন্ট আমাদের বিশেষ করে হিউম্যানের ক্ষেত্রে সেটার ইফেক্ট থাকতে পারে। বিশেষ করে মনোসেক্স থেরাপির ক্ষেত্রে একসময় বলা হচ্ছিল যে আসলে যে হরমোনটা খাইয়ে তাদেরকে করা হচ্ছে সেটা আসলে হিউম্যানের ক্ষেত্রে কোনো ইফেক্ট করে কিনা।
মাস্কুলাইজেশন হয়, হিউম্যানের ক্ষেত্রে বেশি পরিমাণে মাস্কুলাইজেশন বা ফিমেল, বিশেষ করে ফিমেল যদি তেলাপিয়া মাছ খায় সেক্ষেত্রে তাদের মধ্যে মাস্কুলাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে কিনা, যদিও এটা সায়েন্টিফিক প্রুফ এখনো খুব বেশি নাই, জাস্ট একটা অ্যাজাম্পশন। এই ধরনের অ্যাস্থেটিক বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেগুলো আসলে বিভিন্ন সময় কন্ট্রাডিক্ট তৈরি করতে পারে। তো পরের টপিকস, পরের যে ফ্যাক্টর সেটা স্যালানিটি। স্যালানিটি ওসাইটস ইন দি স্যালানিটি বিভিন্ন ভাবে, বিশেষ করে ম্যারিন ফিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ফ্রেশ ওয়াটার ক্ষেত্রে সেটার একটা ইফেক্ট রয়েছে। কিরকম? Oocytes in the ovary are in osmotic balance with maternal blood plasma, but at the time of spawning, the eggs of oviparous species pass into either hypoosmotic medium or a hyperosmotic medium. বলছে একটা ওভারিতে যখন এগুলো থাকে তখন সে আসলে একটা সাম্য অবস্থায় থাকে, সেখানে কোনো ধরনের অসমোটিক ব্যালেন্স রক্ষা করার প্রয়োজন হয় না এগুলোর। বাট যখন সে স্পনিং হয়ে সে প্রেসিটারে অথবা ম্যারিনেটরে যায় তখন তাদের মধ্যে এক ধরনের অসমোটিক ডিফারেন্স তৈরি হয় এই এবং বাইরের এনভায়রনমেন্টের মধ্যে, এবং সেটাকে মেনটেন করতে হয় ফিশের ক্ষেত্রে। বিশেষ করে আমরা তোমাদের ফিশ ফিজিওলজি কি তোমরা পড়েছো না পরের সেমিস্টারে, আমি জানি না, সেখানে হয়তো অসমোটিক নিয়ে কথা হয়েছে আর কি। তো সেটা হলে তোমার কিছু বুঝতে পারবে আর কি। The fish species may be affected by or able to tolerate the osmotic change that occur during embryogenesis and later larval development. বুঝছেন, সেটা ফ্রেশওয়াটার ফিশ হোক আর মেরিন ফিশ হোক, তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে আসলে তারা সেই ধরনের অসমোটিক চেঞ্জকে তারা মেনটেন করতে পারে এবং তারা বেঁচে থাকতে পারে, সেখানে তাদের সেই ক্ষমতা রয়েছে আর কি। The salinity and temperature do not have independent effect on the, আগে আমরা টেম্পারেচার কথা বলেছিলাম, এখানে বলছে salinity and temperature has a dependent effect, মানে একটা একটার সাথে ডিপেন্ডেন্ট, তারা একেবারে সিঙ্গলি অথবা ইন্ডিভিজুয়ালি কাজ করে না, তারা একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে জড়িত। যেমন ideally should be considered together. In silver sebrum, for example, the percentage viable hatch was shown to be highest at salinities from 20 to 30 ppt at 18.5 degrees Celsius, and from salinities 28 to 32 ppt at 20 degrees Celsius. বলা হচ্ছে একটা সিলভার সি ব্রিমের কথা বলা হচ্ছে, the viable hatching সবচেয়ে ভালো হয় কোথায়, হাইয়েস্ট হয় 60 থেকে 80% হয়। বলা হচ্ছে স্যালানিটি যদি 20 থেকে 30 ppt থাকে এবং টেম্পারেচার তখন যদি 18.5 ডিগ্রি সেলসিয়াস হয়। আবার যদি স্যালানিটি 28 থেকে 30 ppt হয় এবং তখন টেম্পারেচার প্রয়োজন হয় 22 ডিগ্রি সেলসিয়াস। তবে একটা একটার সাথে রিলেটেড। The analysis of the data indicated a theoretical optimum of 67% viable hatch at 19.4 degrees Celsius and the salinity at 31.4 ppt. বলছে এই ধরনের ডেটা থেকে অ্যানালাইসিস করে বের করা হয়েছে যে সবচেয়ে অপটিমাম অথবা সাস্টেনেবল অফস্প্রিং অথবা হ্যাচিং হয় 67% কত টেম্পারেচারে, 19.4 ডিগ্রি সেলসিয়াস, এবং স্যালানিটি হচ্ছে 31.4 ppt. The percentage decreasing with a positive or negative change in the level of both factor. বলছে এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায় কখনোই যদি উপরের দিকে অথবা নিচের দিকে যে কোনো দিকে যদি বোথ ফ্যাক্টরকে চেঞ্জ করা হয়। তো আবার একটা কথা বলা হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট। Energy required for osmoregulation influence the yolk utilization and growth rate of larvae. বলছে যে লার্ভিটা যে একটা হ্যাচিং হলো, সেই একটার মধ্যে যে অসমোরেগুলেশন করার জন্য যে এনার্জি প্রয়োজন হয় সেই এনার্জিটা আবার পরবর্তী সময় ইয়ক ইউটিলাইজেশন এবং গ্রোথ রেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। In some euryhaline species, this has been associated with larger larvae hatching at intermediate salinities compared with those reared in highly either fully fresh or saline water. বলছে কিছু কিছু মাছের ক্ষেত্রে যারা ইউরিহ্যালাইন তো বুঝে আসলে যে এই টার্মিনোলজি গুলো মনে রাখবেন, এগুলো সব ভাইবাতে এগুলো জিজ্ঞেস করে। ইউরিহ্যালাইন হচ্ছে যে একটা ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি মেইনটেইন করতে পারে, তাদেরকে বলা হয় ইউরিহ্যালাইন স্পিসিস। বলছে এই ধরনের স্পিসিসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, this has been associated with larger larvae hatching at intermediate salinities. বলছে তাদের ক্ষেত্রে যে মাঝামাঝি স্যালিনিটি, সেই স্যালিনিটি তাদের লার্ভাল একটা বড় আকারের লার্ভি তারা হ্যাচ করে, then either fully fresh or salinator.
যেমন উদাহরণ বলা হচ্ছে নিউলি হ্যাচ স্ট্রিপটেড বাস ওয়ার লঙ্গার এট salinity 5 ppb দেন salinity is at either 1 or 10 ppb। বলা হচ্ছে এখানে আসলে মূলত এর সাথে রিলেটেড হচ্ছে এনার্জি কনজাম্পশন। যদি 1 ppb তে অথবা 10 ppb তে এগুলো রাখা হয় তখন দেখা যায় তাদের মধ্যে এনার্জি কনজাম্পশনটা বেশি হয়, সেখানে লার্ভাল গ্রোথটা কম হয়। সেই কারণে দেখা যায় তাদের লার্ভাটা ছোট আকারে ছোট হয়। আর যদি একটা ইন্টারমিডিয়েট স্যালানিটিতে রাখা হয় তখন তাদের লার্ভাল গ্রোথটা ভালো হয় এবং একটা বড় আকারের লার্ভা পাওয়া যায়। Salinity of the water also affect on the bouncy of egg and larvae। বলছে এগুলো যে ভেসে থাকে অর্থাৎ লার্ভাগুলো যে তাদের ভাষার ক্ষমতা অর্জন করে তার সাথে স্যালানিটির একটা রিলেশনশিপ রয়েছে, which may have in consequence for survival that are not directly associated with osmoregulation। বলছে তার সাথে আবার সার্ভাইভাল রেটের একটা রিলেশনশিপ রয়েছে, বাট তার সাথে অসমোরেগুলেশনের রিলেশনশিপ নেই এখানে বলা হচ্ছে। তো সেটা কিরকম? in species that need to gulp air to fill the swim bladder, low salinities may mean the larvae are not sufficiently bound to reach the surface and consequently survival would be reduced। যে ধরনের স্পিসিসের ক্ষেত্রে তাদেরকে সুইম ব্লাডারকে এয়ার দ্বারা ইনফ্লিক্ট করতে হয় তাদের ক্ষেত্রে লো স্যালানিটি একটা গুরুত্বপূর্ণ বাধা হিসেবে কাজ করে এবং সেক্ষেত্রে মর্টালিটিও বেড়ে যায় এবং সার্ভাইভাল রেট কমে যায়। For example, reared Australian bass larvae show a lower proportion of individuals with an inflated swim bladder when are held in water below at salinity of 10 ppt compared with those held at salinity of 15 to 30 ppt। এখানে একটা উদাহরণ বলা হচ্ছে, আসলে প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ কিছু কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছে, তোমরা যদি মনে রাখতে পারো ভালো। তারপরে লাইনে বলা হচ্ছে in fish farming context salinity can be manipulated for some advantages. The larger eggs of halibut, for example, are fragile and can be protected to some degree from physical damage during embryo development by incubating them at their salinity of neutral of buoyancy। কিছু কিছু মাছের ক্ষেত্রে এই স্যালানিটিকে আমরা ম্যানিপুলেট করতে পারি অন দ্য বেসিস অফ দেয়ার রিকোয়ারমেন্ট। আসলে আমরা কি ধরনের কমার্শিয়াল বেনিফিট পেতে যাচ্ছি এটা আমাদের পরবর্তী ফার্ম ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে। যেমন উদাহরণ বলা হচ্ছে হ্যালিবাটের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা স্যালানিটিটা একটা বাউন্সের সাথে নিউট্রাল করে রাখতে পারি, আদারওয়াইজ রাখলে কি হবে তাদের এগগুলার মধ্যে ফিজিক্যাল ড্যামেজ কম হবে। আর যদি স্যালানিটি একটু বেশি কমিয়ে দেওয়া হয় অথবা বাড়িয়ে দেওয়া হয় তখন হয়তো সেটা বটমে চলে যাবে বেশি, না হয় আবার তাদের বাউন্সি বেশি হয়ে গেলে সেগুলো সারফেসে চলে আসবে এবং সারফেসে বেশি মুভ করার কারণে তখন এগুলা ক্ষতিগ্রস্ত হবে। তারপরে চলে আসি লাইট। Rearing of embryo and larvae to be under artificial light spectrum intensity and photoperiod influence, এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সেক্টরে খুব বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না, তারপরে আমি একটু আলোচনা করি আসলে যে লাইটের ইন্টেন্সিটি অথবা স্পেকট্রাম বিভিন্ন সময় বিভিন্ন এগ এবং লার্ভাকে তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করে অথবা তাদেরকে সেগুলো দিয়ে লাইট ইন্টেন্সিটি অথবা স্পেকট্রাম বিভিন্ন ধরনের লাইট স্পেকট্রাম ইউজ করে তাদেরকে সার্ভাইভাল অথবা তাদেরকে এগ ডেভেলপমেন্ট প্যাটার্নকে চেঞ্জ করা যায়। বিশেষ করে বিদেশি মাছের ক্ষেত্রে এই ধরনের উদাহরণ বেশি রয়েছে। তো আমরা চলে the importance of spectral quality has been given little consideration in published work। বলছে এই পর্যন্ত খুব বেশি কাজ হয় না এবং তাদের লিটারেচারে পাওয়া যায়নি। তো পরে বলা আছে larvae have limited spectral sensitivity but the range of wavelength to which they are sensitive normally increase with egg। এগ সাইজের উপর ভিত্তি করে তাদেরকে ওয়েভলেন্থের যে সেন্সিটিভিটি সেটা বেড়ে গেলে বাট স্পেকট্রাল সেন্সিটিভিটি এতটা স্ট্রং না। So larval white sturgeon have only green sensitive rod and cones in the eye up to age of about 10 weeks। বলছে তাদের মধ্যে 10 যখন তাদের বয়স 10 weeks থাকে তাদের মধ্যে গ্রিন এবং গ্রিন সেন্সিটিভ রড এন্ড কোনস আই সেলগুলো দেখা যায়, বাট with red and blue photosensitive cell developing তখন তাদের মধ্যে আবার red and blue photosensitive সেলগুলো ডেভেলপ হতে থাকে। Subsequently juvenile goldfish are less sensitive to blue light than adult। For example, silver cap also there light with maximum radiation in the blue-green part of the spectrum is optimal for larval growth and survival। এই ধরনের প্যাটার্নগুলো আসলে ন্যাচারালি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না, বিশেষ করে শীত প্রধান দেশে যেখানে আসলে অনেক সময় লাইট অথবা বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যেখানে লাইট ন্যাচারাল লাইটের স্বল্পতা রয়েছে তখন তাদের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন
এই ধরনের ফ্যাসিলিটি ইউজ করে তাদেরকে এগ ডেভেলপমেন্ট অথবা লার্ভাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করা হয়। তারপরে পরে কি বলছে জানার চেষ্টা করি। ইফেক্ট অফ লাইট ইন্টেন্সিটি and photo period become most marked in the time of hatching and beyond. বলছে ইফেক্ট অফ লাইট ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি এন্ড ফোটো পিরিয়ড আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাচিং এর ক্ষেত্রে এবং তার পরবর্তী সময়েও, বিশেষ করে লার্ভাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এটা আমাদের ক্যাটফিশের ক্ষেত্রে অনেক সময়, বিশেষ করে যখন শিং মাগুর অথবা পাবদা অথবা এই ধরনের মাছকে হ্যাচারি থেকে হ্যাচিং করানো হয় তখন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। যদিও আমরা হয়তো অনেক সময় এগুলো খুব এতটা ভাবে ইন্টেনশনালি খুব বেশি এগুলোকে ম্যানেজ করা হয় না অথবা মেনটেন করা হয় না অথবা সেগুলোকে নোটিসটা করা হয় না, কিন্তু এগুলো একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট রয়েছে অনেক সময় ফার্মার। স্যার আমাদের কি এক্সামে এভাবে ফুল ডিটেইলস লিখতে হবে? তাহলে তো আমরা সময় পাবো না। তোমাদের কিরকম প্রশ্ন আসবে সেই প্রশ্ন শুনেই বুঝতে পারবে। তোমাদের আমরা পড়া শেষ করি, তারপরে এটা নিয়ে সব প্রশ্ন আসবে, ঠিক আছে? এই আমরা প্রায় মাঝামাঝি শেষের দিকে, মানে শেষের দিকে আছে বলা যায় আর কি, 2/3 করে ফেলছি। বাকি অংশটুকু পরে দরকার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ইফেক্ট অফ লাইট বলছে, তারপরে কি ইন দি উদাহরণস্বরূপ বলা হচ্ছে ইন দি Ole pollock, deep water species, বলছে এটা the change of bouncy of egg held under dial light condition during embryo development differed from those held in constant darkness. বলছে এদের ক্ষেত্রে বলা হচ্ছে বলছে এদের ক্ষেত্রে ওলে পোলকের ক্ষেত্রে বলা হচ্ছে এদের ক্ষেত্রে বাউন্সি বা এগের বাউন্সি চেঞ্জ হয়ে যায় যদি তাদেরকে লাইট স্পেকট্রাম লাইট কন্ডিশন চেঞ্জ করা হয়। যেমন যদি কনস্ট্যান্ট লাইট কন্ডিশনে রাখা হয় তাহলে এক ধরনের বাউন্সি হয়, আবার যদি তাদের মধ্যে ডায়োনাল চেঞ্জ যেমন লাইট ডার্ক এন্ড নাইট এরকম চেঞ্জ করা হয় তখন তাদের মধ্যে সেটা অন্যরকম দেখা যায়। দিস এগস ওয়ার লেস বাউন্ড এট দ্য টাইম অফ হ্যাচিং, হচ্ছে হ্যাচিং এর সময় তাদের মধ্যে এই বাউন্সিটা চেঞ্জ হয়ে যায়। কিরকম হয়? The change may relate to different rates of embryo development, with those in constant darkness hatching earlier than those held in under dial light regime. যাদেরকে কনস্ট্যান্ট ডার্ক কন্ডিশন রাখা হয় তাদেরকে তারা সাধারণত আর্লি হ্যাচ করে, দেন ডায়োনাল কন্ডিশন অথবা লাইট এবং লাইট এন্ড ডার্ক কন্ডিশনে রাখলে তাদেরকে দেন এই স্পেসিসের এগুলোকে যদি লাইট এন্ড ডার্ক কন্ডিশনে রাখা হয় তখন যে ধরনের হ্যাচিং হতে দেয় বা ইনকিউবেশন পিরিয়ড যেরকম হয় তাদেরকে কনস্ট্যান্ট রাখলে সেটা তার তুলনায় কমে যায়। Light may also influence the hatching process directly rather than just rate of embryonic development. Light also influence hatching process directly rather than just rate of embryonic development. বলছে হ্যাচিং প্রসেসকেও তারা এফেক্ট করে, কিভাবে করে? তাদের embryonic development থেকে। Hatching of halibut, for example, is inhibited by light. Halibutter hatching কি হয়? লাইট দ্বারা ইনহিবিটেড হয়ে যায়। ফর এক্সাম্পল, ট্রান্সফার টু ডার্কনেস আফটার being held in constant light until after completion of embryo development was completed, resulted in rapid and synchronous hatching. A change from light to dark has been shown to synchronize the Welle pollock with an indication that more larvae hatched in a dark part of a diel cycle. And light sensitivity does some to be involved in the stimulation of hatching enzyme secretion, hence hatching enzyme secretion, although the response may vary. In some species, for example, hatching may be more prevalent in the light. which কোন কোন স্পিসিসের ক্ষেত্রে এই লাইট এবং ডার্ক কন্ডিশনের উপর ভিত্তি করে তাদেরকে হ্যাচিং কে চেঞ্জ করা যায়। যেমন এখানে উদাহরণ বলা হচ্ছে যদি
হেলিবার্টের ক্ষেত্রে বলছে ইজ লাইট ইজ ইনহিবিটেড, হ্যাচিং ইজ ইনহিবিটেড বাই লাইট। যদি কনস্ট্যান্ট লাইট কন্ডিশনে রাখা হয় তাদের দেহে যেরকম হ্যাচিং হবে, আবার যদি তাদেরকে লাইট এবং ডার্ক কন্ডিশনের মধ্যে ট্রান্সফার করা হয় তখন তাদের মধ্যে হ্যাচিংটা অন্যরকম হয়। তারপরে বলা হচ্ছে তাদেরকে সিনক্রোনাস হ্যাচিং হয় এবং খুব দ্রুত হয়। A change from light to dark has also been shown to synchronize ওয়েলে পুলক, এবং এই প্যাটার্নটা দেখা যায় ওয়েলে পুলকের ক্ষেত্রেও দেখা যায়। যদি আমরা এরকম লাইট ডার্ক দেখা যায় তাদের ক্ষেত্রে আর্লি তাদের মধ্যে সিনক্রোনাইজ অথবা সিনক্রোনাইজেশন ইন হ্যাচিং হয়। এর কারণটা কি? আসলে তাদেরকে হ্যাচিং এনজাইম সিক্রেশনে সহায়তা করে, যেটা কিনা আসলে প্রয়োজন। তবে এর বিপরীতে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মাছের ক্ষেত্রে লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাচিং এর জন্য, এবং সেটা খুবই ইনফ্লুয়েন্স ভূমিকা পালন করে দেন ডার্ক কন্ডিশন। একইভাবে গ্রোথ অফ লার্ভি also affected by light regime. For cod eoxac larvae, growth was improved in constant darkness compared with larvae kept under a dial light condition. বলছে গ্রোথ বলছে কড ফিশের ক্ষেত্রে বলা হচ্ছে eoxac larvae, যাদের মধ্যে eoxac আছে, তাদের গ্রোথ ইমপ্রুভ ইন কনস্ট্যান্ট ডার্ক কন্ডিশন কম্পেয়ার্ড টু লার্ভি কেপ্ট আন্ডার ডায়াল লাইট কন্ডিশন। যদি কনস্ট্যান্ট ডার্ক কন্ডিশনে রাখা হয় তাদের গ্রোথটা ভালো হয় দেন তাদেরকে লাইট এন্ড ডার্ক কন্ডিশনে রাখা হচ্ছে। কারণ হলো যদি ডার্ক কন্ডিশনে রাখা হয় তাদের মধ্যে সুইমিং অ্যাক্টিভিটি কমে যায়, এবং সুইমিং অ্যাক্টিভিটি কমলে তাদের কি হয়, তাদের এনার্জি রিকোয়ারমেন্ট কমে যায়, সেই এনার্জিটা তাদেরকে গ্রোথের ক্ষেত্রে কাজ করতে পারে। এরকম করে আরো উদাহরণ দেওয়া আছে, যেন হেলিবার্ট eoxac larvae that were held at 10 lakhs showed significantly higher growth and survival than those kept at 1000 lakhs. And again, activity was greater in the higher light sensitivity, resulting in less yolks reserve being available for growth. এটা কি হচ্ছে বলে হেলিবার্টের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরকে যদি 10 লাক্স এ রাখা হয় তখন তাদের কি গ্রোথ ভালো হয় এবং সার্ভাইভাল ভালো হয় দেন 100 লাক্স এবং 1000 লাক্সে কি হয়, তাদের হায়ার অ্যাক্টিভিটি বেড়ে গেলে ইয়ক রিজার্ভটা আগেই শেষ হয়ে যায় এবং সেটা গ্রোথের জন্য আর থাকে না। Once exogenous feeding begin, a suitable light level is necessary for active feeding to be successful because many fish larvae are visual feeder. বলছে আবার কারো কারো ক্ষেত্রে যখন তাদের বাইরের খাবার খাওয়া শুরু করে দেয়, এক্সোজেনাস ফিডিং শুরু হয়ে যায়, তখন তাদের ক্ষেত্রে লাইট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যারা সাধারণত দেখে খাবার খায়। The fast feeding larvae of greenback flounder, for example, held in total darkness, died within 20 days of hatching. বলছে গ্রিনব্যাক ফ্লাউন্ডারের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরকে যদি টোটাল ডার্কনেসে রাখা হয় হ্যাচিং এর 20 দিনের মধ্যে তারা সব মাছ মারা যায়, সব লার্ভি মারা যায়। বাট সিমিলারলি ফর লার্ভি অফ গিলহেড শ্রিম্প, survival in tank kept at light intensity of 150 to 300 lakhs was 15%, that of 600 to 1300 lakhs. বলছে কাদের ক্ষেত্রে বলা হচ্ছে, আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে লার্ভি অফ গিলহেড শ্রিম্পের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের সার্ভাইভাল কি হয় 50% হয় দেন 600 to 1300 lakhs. The optimum intensity varies with species, এবং এই লাক্স ইন্টেন্সিটি স্পিসিস টু স্পিসিস ভ্যারি করবে। And larvae of silver crab showed highest survival at around 100 lakhs, whereas halibut were reported to have higher feeding success at 0.5 lakhs than at 50 lakhs. তার মানে অন্ধকারে হেলিবাটটা অন্ধকারে খেতে পছন্দ করে। 10 লাক্স যদি বলেন 10 লাক্স একেবারে অন্ধকার, আর 0.5 লাক্স মানে একেবারে অন্ধকারে বলতে পারো আর কি, আলো নাই বলতেই চলে। Assessment of the optimum also varies with the type of food offered, এবং সেই অ্যাসেসমেন্ট লাইট ইন্টেন্সিটি অনেক সময় আবার তাদের কি ধরনের ফুড দেওয়া হয় তার উপর ভিত্তি করে চেঞ্জ হয়। যেমন হোয়াইট ফিশ লার্ভি ফেড an inert diet at 20 lakhs grew less well than those held at 300 to 500 lakhs. বলছে তাদেরকে যদি কি বলা হয় ইনার্ট ডায়েট দেওয়া হয়, যেগুলো আসলে সজীব না বা বাইরে প্লেট বেঁধে খাবার দেওয়া হচ্ছে, তখন কি হয় তারা 20 লাক্সে কম গ্রো করে, বাট 300 to 500 লাক্সের। আবার এদেরকে যখন
Whereas no significant difference was found between the different light intensity when the larvae are fed live Artemia naphtha. যখন তাদেরকে লাইভ আর্টিমিয়া দেওয়া হয় তখন তাদের এই দুই লাইট কন্ডিশন তাদের মধ্যে খাবার গ্রোথের ক্ষেত্রে কোনো ধরনের ভেরিয়েশন দেখা যায় না, কোনো ধরনের সিগনিফিকেন্ট ভেরিয়েশন দেখা যায় না। তার মানে কি খাবারের সাইজ এবং খাবারের ধরন অনুযায়ী সেটা চেঞ্জ হয়। The light intensity can also influence feeding by affecting distribution of larvae within the rearing tank. এটা আমাদের ক্যাটফিশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আসলে hence the special over the distribution of food. বলছে লাইট ইন্টেন্সিটি যদি বিশেষ করে আমরা ট্যাঙ্কে ক্যাটফিশ চাষ করতে যাই বা কালচার করি তখন দেখা যাবে ট্যাঙ্কের এক নির্দিষ্ট কোণার দিকে সবগুলো লার্ভি জমা হতে থাকে, কারণ এটা হলো ফটোট্যাকটিক লাইট, যেদিকে বেশি লাইট থাকে সেই দিকে বেশি জমা হতে থাকে, সেই কারণে দেখা যায় তাদের স্পেশাল ডিস্ট্রিবিউশন কম হয় এবং ফুড ইউটিলাইজেশন কম হয়। তো এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করা যায়, যেমন লার্ভি অফ মোস্ট ফিশেস অ্যাগ্রিগেট অ্যারাউন্ড দ্য ওয়াল, বটম এন্ড সারফেস ইন ইনডোর rearing tank owing to phototactic response to reflected light. সেই কথাগুলো বলতেছিলাম। And supplying additional UV light may result in a more even vertical distribution and greater ingestion of food. আমরা যদি সেই লাইটটাকে হোমোজেনাইজ করতে পারি, যে বিশেষ করে ইউভি লাইট বা এই ধরনের কিছু দিয়ে, তখন দেখা যায় তাদের ডিস্ট্রিবিউশনটা একেবারে ভার্টিক্যাল। আরেকটা হচ্ছে ডিউরেশন অফ ফটো পিরিয়ড। The duration of photoperiod has been shown to affect growth, probably through increasing the period over which larvae are able to feed. বলছে ফটোপিরিয়ড যে আলোর দৈর্ঘ্য বা দিনের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে লার্ভার গ্রোথ অথবা জুভেনাইল গ্রোথ ভ্যারি করে, বিশেষ করে তারা কত সময় পর্যন্ত খেতে পারে, মূলত এটাই এখানে শো করতেছে। And 24-hour light, however, does not necessarily improve survival and growth. বলছে বাট 24-hour লাইট অনেক সময় সেগুলা ভালো রেজাল্ট দিবে না, কারণ মাঝে মাঝে তাদের ক্ষেত্রে ডার্ক কন্ডিশনের প্রয়োজন হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফিশের ক্ষেত্রে যদি 12 আওয়ার লাইট এবং 12 আওয়ার ডার্ক কন্ডিশন রাখা হয় সেটা ভালো দেয়, তবে টেম্পারেট রিজনের ক্ষেত্রে সেটা একটু ভেরিয়েশন হয়, মানে একটু অন্যরকম হয়। যেমন লার্ভি অফ সি বাস শোড বেটার গ্রোথ বাট পোরার সার্ভাইভাবিলিটি ইন কন্টিনিউয়াস লাইট দেন আন্ডার এ লাইট 9-hour লাইট পিরিয়ড। Although 24-hour light gave better survival of gillhead sea bream larvae. Okay. কিছু কিছু মাছের ক্ষেত্রে ভেরিয়েশন হয়, যেমন 24 আওয়ার যদি লাইট কন্ডিশন থাকে সি ব্রিমের ক্ষেত্রে তাদের বেটার সার্ভাইভাল দেখা যায়। A dial light cycle appears to facilitate inflation of the swim bladder even in species for which the evidence suggests that early larvae do not gulf air at the surface during the dark period. বলছে ডায়াল লাইট কন্ডিশন, বলছে যে ডার্ক এন্ড নাইট কন্ডিশন যেটা বলছে এটাকে বলে ডায়াল লাইট সাইকেল বলা হচ্ছে। এই সাইকেল অনেক সময় সুইম ব্লাডার একটা লার্ভার সুইম ব্লাডারকে ইনফ্লেট করতে ফেসিলিটেট করে এবং সেই স্পিসিসদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আসলে সুইম ব্লাডার ইনফ্লেটেশনের জন্য খুব বেশি জরুরি প্রয়োজন নাই এক নির্দিষ্ট সময় পর্যন্ত। And gas secretion is frequently stimulated nocturnally and continuous exposure to light can therefore inhibit swim bladder inflation. বলছে আবার কোনো কিছু মাছের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস ডার্ক কন্ডিশন রাখি তাহলে এক ধরনের হয়, আবার যদি আবার কন্টিনিউয়াস লাইট কন্ডিশন রাখি তখন তাদের মধ্যে ভেরিয়েশন দেখা যাবে, গ্যাস সিক্রেশন হয় না। বিশেষ করে সুইম ব্লাডার ইনফ্লেশন হওয়ার জন্য অনেক মাছের ক্ষেত্রে গ্যাস সিক্রেশন হয় ডিউরিং নাইট কন্ডিশন, আর যদি কন্টিনিউয়াস লাইট কন্ডিশন রাখেন তখন সেটা ইম্পেয়ার্ড হয়। তারপরে হয়তো আর একটা দুটো টপিকস রয়েছে, সেটা একটা রয়েছে মেটাবলিক ইফেক্ট। একটা হচ্ছে মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্টটা আসলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তাদের গ্রোথ এবং সার্ভাইভাল এবং ম্যাচুরেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী লাইফ স্টেজের ক্ষেত্রে। কিন্তু এখানে কি বলার চেষ্টা করছি আমরা দেখি, effect of metabolic activity of particular importance in intensive culture system where the relative high biomass of the cultured species, its food and waste organic material may cause a significant deterioration in important water quality parameters such as pH and concentration of diesel oxygen, carbon dioxide, nitrogen, etc. বলছে এই মেটাবলিক ইফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাদের ক্ষেত্রে যে ইন্টেন্সিভ কালচার করে যেখানে হাই বায়োমাসে চাষ করা হয় তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেখানে দেখা যায় কি যদি মেটাবলিক অ্যাক্টিভিটি খারাপ থাকে তখন থেকে ফুড ইউটিলাইজেশন এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল কারণে ওয়াটার ডিটোরিয়েশন হতে পারে এবং ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলো চেঞ্জ হতে পারে। This may act singly or
এখানে একটু শব্দ ভুল আছে, দেখুন দিস মেনি লেখা আছে, আসলে দিস মে this may act singly or more usually in a complex synergistic way to improve growth and survival of the target species. বলছে এই মেটাবলিক অ্যাক্টিভিটি এবং ওয়াটার কোয়ালিটি প্যারামিটার এবং আদার ফ্যাক্টর গুলো একসময় একসাথে কাজ করে অথবা তাদের সিনার্জিস্টিক ওয়ে কাজ করে তাদেরকে একটা মাসের অথবা একটা ইন্ডিভিজুয়ালের সার্ভাইভালের জন্য গ্রোথের জন্য। In this respect, the larval stages are generally more vulnerable than later developmental stages and considerable variation exists between species. প্রথম যে কথাগুলো আসলে ইন্ট্রোডাকশনারি কথা বলছে, তা বলছে এই যে ইফেক্টটা সেটা হচ্ছে স্টেজ অনুযায়ী ভেরি হতে পারে, কিন্তু লার্ভাল স্টেজের ক্ষেত্রে যেরকম ইফেক্ট দেখা যায় পরবর্তী স্টেজের ক্ষেত্রে সেটার ইফেক্টটা আস্তে আস্তে কমে আসে এবং স্পিসিস টু স্পিসিস ভেরি হতে পারে। যেমন বলা হচ্ছে টলারেন্স টু লো অক্সিজেন লেভেল ফর এক্সাম্পল ভেরিস বোথ উইথ স্পিসিস এন্ড উইথ ডেভেলপমেন্টাল স্টেজ। অক্সিজেন কনসেন্ট্রেশন কে কিরকম সহ্য করতে পারে সেটা আসলে ভেরি করে অন দ্য বেসিস অফ তাদের ডেভেলপমেন্টাল স্টেজ এবং স্পিসিস। যেমন তেলাপিয়া যে ধরনের অক্সিজেন কনসেন্ট্রেশন বা হাইপোক্সিক কন্ডিশন সহ্য করতে পারে, অন্য মাছ সেটা পারে না, আমাদের রুই কাতলা সেটা পারে না। Rates of oxygen consumption shortly after fertilization may range from 3.7 mg per hour to 70 mg per hour depending on species and temperature. এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে কড এবং রেইনবো ট্রাউটের ক্ষেত্রে বলছে কিরকম হতে পারে আর কি। But an average will increase 20-fold during period from fertilization to hatch. But বলছে এইটা আবার অনেক সময় 20 times বেড়ে যায় কখন fertilization to hatching. Thus an early embryo's development rate remains almost unaffected by low oxygen concentration. And whereas an older embryo, the retarding effect increases progressively. বলছে যে আর্লি স্টেজে যেরকম থাকে লোয়ার স্টেজে আমরা যখন একটা এমব্রায়ো বড় সময় যেতে থাকে তখন তাদের মধ্যে এই অক্সিজেন ডিপেন্ডেন্সিটা বেড়ে যায়, বেড়ে গেলে তখন তাদের গ্রোথ কমে যেতে পারে আর কি আস্তে আস্তে। In general, oxygen concentration less than 3 ppm will not support life, whereas at this 5 ppm all aquatic organisms will survive indefinitely. এটা তোমরা সবাই জানো, আসলে 3 ppm এর নিচে হলে যে কোনো লাইফ বিশেষ করে লাইফ aquatic লাইফ হ্যাম্পার হয়ে যায় এবং 5 ppm হলে মোটামুটি সবার জন্যই সুইটেবল, আর বেশি হলে বেশি ভালো হবে। But sublethal response may include not only the reduced rate of growth and development, but in morphological changes, behavioral alteration, and a wide range of metabolic and physiological adjustment. বলছেন যদি 3 ppm বা এই ধরনের সাবলিথাল লেভেলে থাকে তখন কি হয়, শুধু গ্রোথ রেটই হয় না অথবা ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হয় না, পাশাপাশি আরো অনেক ধরনের চেঞ্জ হয়, যেমন বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, তাদের মেটাবলিক এন্ড ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিও চেঞ্জ হয়ে যায়। So hypoxic condition tend to be associated with hypercapnia. বলছে হাইপোক্সিক কন্ডিশন যদি থাকে তখন কি হয়, ব্লাডে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এটা বলা হয় হাইপারক্যাপনিয়া। সিন্স দি প্রসেস দ্যাট কনজিউম অক্সিজেন অলসো প্রডিউস কার্বন ডাই অক্সাইড, এবং এই প্রসেস কি হয় বডির যে অক্সিজেন থাকে সেটা কনজিউম হয়ে যায় এবং সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। দিস টেন্ড টু এক্সেজারেট the effect of low oxygen since increase in carbon dioxide can produce blood acidosis, which tends to reduce the affinity of the blood for oxygen. বলছে এই প্রসেসগুলো কি হয় আরো তোমার অবস্থাকে খারাপ করে দিতে পারে, কিরকম ব্লাডে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয় বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি ব্লাডে বেড়ে যায় সেটাকে এক ধরনের সিচুয়েশন তৈরি করে, এগুলো হয় অ্যাসিডোসিস এন্ড ব্লাডের অক্সিজেনের হিমোগ্লোবিনের অথবা ব্লাড যেটা আমরা যেভাবে বলি না কেন অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। This arises from inhibition of proton excretion and sodium chloride flux, resulting in a decrease in the blood sodium chloride level. এবং এর ফলে আরো কিছু হয়, যেখানে কি হয় প্রোটন এক্সক্রেশন কমে যায়, বন্ধ হয়ে যায়, এবং সোডিয়াম ক্লোরাইড ফ্লাক্স বন্ধ হয়ে যায়, সেই কারণে দেখা যায় ব্লাডের মধ্যে কি হয় ডিক্রিজ ইন ব্লাড সোডিয়াম ক্লোরাইড লেভেল, এবং সেটা আলটিমেটলি কি অসমোটিক রেগুলেশনকেও বাধাগ্রস্ত করে ফেলে আর কি। হাই কার্বন ডাইঅক্সাইড লেভেলস উড অলসো কন্ট্রিবিউট টু দি অ্যাসিডিফিকেশন অফ ওয়াটার। বলছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন কি হয়
আবার অক্সিজেন ব্লাডের অক্সিজেন পাশাপাশি ওয়াটারের অ্যাসিডিফিকেশনটাও বাড়িয়ে দিতে পারে, হুইচ ইন টার্ন মে ইম্পেয়ার নিউমারাস গিল ফিজিওলজিক্যাল প্রসেস ইনক্লুডিং গ্যাস ট্রান্সফার, আয়নিক রেগুলেশন এন্ড অ্যাসিড বেস ব্যালেন্স। এবং সেটা কি হয়, তোমার গিলের মধ্যে যে একটা সাম্যাবস্থা তৈরি হয় বা গিলের মধ্যে যে একটা ধরনের সোডিয়াম ক্লোরাইড এটিপিএস অ্যাক্টিভিটি থাকে এবং সেটার মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেই গ্যাস ট্রান্সফার এক্সচেঞ্জকে আয়নিক রেগুলেশনকে বাধাগ্রস্ত করে ফেলে। An exposure to both alkaline and acid water may result in a transient decrease in ammonia excretion, leading to an increase in blood ammonia level that can be toxic. এবং আলটিমেটলি ইফেক্ট কি হয়, যদি একটা ফার্স্ট কেজি অ্যালকালাইন কন্ডিশনে অথবা অ্যাসিডিক কন্ডিশনে থাকে অনেকক্ষণ বেশিক্ষণ থাকে, তখন কি হয়, ডিক্রিজ ইন অ্যামোনিয়া এক্সপ্রেশন, তার অ্যামোনিয়া এক্সপ্রেশনটা কমে যায়, মানে ব্লাডের মধ্যে অ্যামোনিয়া লেভেলটা বেড়ে যায়, যেটা কিনা টক্সিক। and sublethal level can also result in morphological effects such as hypertrophy of filaments and lamellar chloride cells. The external manifestation of a decrease in pH depend on the cause. বলছে তারপরে কি হয়, তোমার যে গিল ফিলামেন্ট গুলো থেকে সেগুলোর মধ্যে হাইপারট্রফি হয়, সেগুলো ফুলে যায়, সেগুলোর মধ্যে ক্লোরাইড সেলগুলো নষ্ট হয়ে যায়। In fish of the measure of nitrogenous in fish major accelerated product is এখানে মানে একটা শব্দ বাদ গেছে, in fish major accelerated product is nitrogenous compound and যেটা কিনা occurs at the gill surface with ammonia or and ammonium jointly being কি হয়, সেই নাইট্রোজেনাস প্রোডাক্ট গুলো কি হয়, গিলের মধ্যে এক্সপ্রেস হয়ে যায়, এক্সপ্রেটেড প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায় অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম হিসেবে। Other products of nitrogen metabolism are produced lesser quantities and may be excreted in the urine through skin or by gills. সেগুলো ইউরিয়া অথবা ক্রিয়েটিন হতে পারে, সেগুলো কি ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় অথবা স্কিনের মাধ্যমে অথবা গিলের মাধ্যমে কিছু কিছু বের হয়। And this toxicity of ammonia is largely controlled by pH through its effect on the hydrolysis of ammonium ion অথবা ammonia being the most toxic form and increasing with increasing pH. Ammonium may be toxic at a relatively low concentration. বলা হচ্ছে এই যে টক্সিসিটি, অ্যামোনিয়া টক্সিসিটি কি হয়, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সাধারণত কি হয়, এটা অ্যামোনিয়ামটা হাইড্রোলাইসিস হয়ে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয় অথবা অ্যামোনিয়াতে পরিণত হয় এবং সেটা খুবই টক্সিক হচ্ছে ফিশের জন্য অথবা সেলের জন্য, যেটা বলতেছি। এবং এই টক্সিসিটি বেড়ে যায় উইথ ইনক্রিজিং উইথ পিএইচ। এবং এই অ্যামোনিয়াটা বলা হচ্ছে, বলো স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো কোশ্চেন। স্যার আমরা শুধু স্যার জানি স্যার অ্যামোনিয়া দেহের জন্য টক্সিক বা ক্ষতিকর, কিন্তু আসলে অ্যামোনিয়াটা আসলে বডিতে কি ঘটায় স্যার, এটা আসলে জানতে পারলে ভালো হতো। প্রশ্নটা আমি আবার বলবো। করে কি অ্যামোনিয়া আসলে আমরা, রনি প্রশ্নটা আমি বুঝতে পারিনি। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার যে অ্যামোনিয়া বডির জন্য ক্ষতিকর টক্সিক, কিন্তু স্যার আসলে অ্যামোনিয়াটা বডিতে কি করে, ও আচ্ছা আচ্ছা, মলিকুলার লেভেলটা কি? আমি বলছি হ্যাঁ আসবে। আসলে আমরা কি বলছি, আমরা তো বডিতে সবসময় মেটাবলিজম হচ্ছে, তাই না? তোমার বডিতে সবসময় মেটাবলিজম হচ্ছে, আর মেটাবলিজমের যে প্রোডাক্ট গুলো সেগুলো কি, সেগুলো হচ্ছে এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে ইউরিয়া থাকে, অ্যামোনিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে। তো ফিশের ক্ষেত্রে মূলত হচ্ছে অ্যামোনিয়া, বুঝতে পারছো? আর অ্যামোনিয়াটা কি হয়, যখন এই অ্যাক্সিলারেটরি মেটাবলিক ওয়েস্টটা তৈরি হয়, মেটাবলিক ওয়েস্টটা তৈরি হয় সাথে সাথে গিলের মাধ্যমে অথবা ইউরিনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বের হয়ে যায়। আর বের হয়ে গেলে তখন বডিতে আর কোনো টক্সিসিটি তৈরি করে না। আর যদি বের না হইতে পারে তখন সেটা বডিতে টক্সিসিটি তৈরি করে। আর এটাই হচ্ছে ঠিক মানে কিভাবে তৈরি হয় অ্যামোনিয়া, তাই বললাম। আর অনেক সময় কিছু কিছু মাছের ক্ষেত্রে, যেমন ইলাস্টিক ব্রঙ্কিয়াল ফিশের ক্ষেত্রে অ্যামোনিয়াটা কনজার্ভ হয়। এটা হলো এটা এক্সেপশন, রেয়ার ঘটনা আর কি। সেখানে কনজার্ভ হয়ে কি হয় সাধারণত, সেটা তার ব্লাড অসমোটিক ব্যালেন্সকে রক্ষা করে, সেটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটায়। কিন্তু আমাদের ফ্রেশওয়াটার ফিশের ক্ষেত্রে অ্যামোনিয়াটা অবশ্যই বের হয়ে যেতে হবে একটা সার্টেন লেভেল পর্যন্ত, বা একেবারে না থাকাটাই বেটার। আর থাকলেও সেটা কি বলে কনভার্ট হয়ে যায়, অক্সিডাইজ হয়ে তাকে নাইট্রেট অথবা নাইট্রেট হিসেবে যদি থাকে তখন সেটা টক্সিক থাকে না। বাট যদি অ্যামোনিয়া হিসেবে থাকে তখন সেটা টক্সিক থাকে ফিশের বডির জন্য, খুবই টক্সিক। আর সেটা আসলে অ্যামোনিয়া সাধারণভাবে সরাসরি ভাবে মাছের বডিতে কোনো উপকারই লাগে না, শুধু এটা তৈরি হয় অ্যাজ এ মেটাবলিক ওয়েস্ট।
এবং সেটা মেটাবলিক ওয়েস্ট মানে কি, ওয়েস্ট তো ওয়েস্টেই, সেটা অবশ্যই বাইরে বের করে দিতে হয়, এবং বের করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে গিলের মাধ্যমে অথবা কিডনির ইউরিনের মাধ্যমে অথবা স্কিনের মাধ্যমে। মূলত গিলের মাধ্যমে হচ্ছে অ্যামোনিয়াটা বাইরে বের হয়ে যায় অ্যাজ এ গ্লুটামেট। In fish, the measure of nitrogenous occurs at the gill surface. যে কথাগুলো বলতেছিলাম আমি, যে তোমার প্রশ্নটা এখানে চলে আসছে, উত্তরটা এখানে চলে আসছে আর কি, তাই এটা তার আলোচনা করলাম না, ঠিক আছে। তারপরেটা চলে যায় আর কি, টার্বিডিটি আমাদের শেষটা আর কি। The effect of turbidity might be expected to depend on the nature as well as the concentration of the substandard particle. যে একটা ওয়াটার বডি টার্বিডিটি কি হবে, তো সেটা তার ইফেক্ট কি হবে সেটা বিভিন্ন ধরনের তার টার্বিডিটির প্যাটার্ন অনুযায়ী বেরিয়ে হতে পারে। টার্বিডিটি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে টার্বিডিটি তৈরি হচ্ছে, সাইজ কিরকম, পার্টিকেল শেপ কিরকম, টেক্সচার কিরকম, সেটা লাইট ম্যাটেরিয়াল না জাস্ট ওয়েস্ট ম্যাটেরিয়াল, কি ধরনের ম্যাটেরিয়াল সেটা দ্বারা আসলে নির্ধারিত হয়। তবে টার্বিডিটি কি করতে পারে, ক্লগিং অর ফিজিক্যাল ড্যামেজ টু রেসপিরেটরি সারফেস হ্যাজ বিন রিপোর্টেড। বিশেষ করে লার্ভির ক্ষেত্রে, অথবা যে মাছগুলো যদি বড় ধরনের সাসপেন্ডেড ম্যাটেরিয়াল থাকে অথবা এই ধরনের ক্ষতিকর ম্যাটেরিয়াল থাকে যেগুলো আসলে গিলকে ক্লগিং করে দিতে পারে, সেটা আসলে খুবই ক্ষতিকর ফিশের ক্ষেত্রে, এবং মর্টালিটি হয়ে যায় আর কি। But most experimental studies with fish have pointed to beneficial effect. But কিছু কিছু মাছের ক্ষেত্রে বলা হচ্ছে, অনেক মাছের ক্ষেত্রে এর একটা বেনিফিশিয়াল ইফেক্ট রয়েছে। কিরকম? মেইনলি থ্রু অ্যামোলিয়ারেশন অফ আদারওয়াইজ সাব অপটিমাল লাইট কন্ডিশন। বলছেন যদি বিশেষ করে যেই অঞ্চলে লাইট ইন্টেন্সিটিটা খুব বেশি, সেখানে যদি টার্বিড ওয়াটার থাকে, সেটা ফিশের জন্য বেনিফিট হিসেবে কাজ করে। কিরকম? ফুড ইনটেক অফ টার্বোট লার্ভি ইন brightly illuminated tank was enhanced by addition of either algal cells or choline up to certain concentration. বলছে high brightly illuminated ট্যাঙ্কের ক্ষেত্রে, টার্বোট ট্যাঙ্কের ক্ষেত্রে, টার্বোট লার্ভি ট্যাঙ্কের ক্ষেত্রে তাদেরকে ফিডিং ইন্টেন্সিটি বাড়ানো যায় যদি তাদের মধ্যে ওয়াটারটাকে একটু টার্বিড করা যায় অ্যালগাল সেল দিয়ে অথবা এক ধরনের কোলিন দিয়ে আর কি, এটা আমি জানি না কি জিনিস। In this case, the larvae began feeding earlier and survival, growth and swim bladder inflation were significantly improved under turbid condition. Turbidity may also reduce interaction between individual, এবং turbidity আরেকটা কাজ করে যে ইন্টারাকশনকে কমিয়ে দেয়, মানে অ্যাগ্রেসিভ ইন্টারাকশন কমিয়ে দিলে কি হয়, তাদের মধ্যে এনার্জি এক্সপেন্ডিচার কম হয়। তারপরে চলে আসি সারফেস টার্বুলেন্স। Turbulence কি আসলে না আন্দোলন? Most studies of turbulence have been concerned with effect on prey encounter. এটা আসলে গুরুত্বপূর্ণ, মানে পজিটিভ দিকে বলা হচ্ছে। বিশেষ করে টার্বুলেন্স যদি ওয়াটার বডিতে, ন্যাচারাল ওয়াটার বডিতে, অথবা যদি আমরা যে ট্যাঙ্ক কেস কালচার করি সমুদ্রে, সেখানে যদি টার্বুলেন্স থাকে তাহলে অনেক সময় ফিশের ক্ষেত্রে বেনিফিট হিসেবে কাজ করে। বিশেষ করে টার্বুলেন্স ওয়াটারে কি হয়, প্রেডেটর অ্যাটাক কম হতে পারে। আর কি হতে পারে, যদি অ্যাগ্রেসিভিটি থাকে ফিশের মধ্যে, ইন্ডিভিজুয়াল গুলোর মধ্যে, সেটাও অনেকটা কমে আসে। Turbulence may have other important effect in intensive culture system, extensive culture systems. For marine fish larvae, turbulence may prevent the development of stagnant anoxic condition, with consequent benefit for the whole food chain. বলছে যদি আমরা যখন এক্সটেন্সিভ কালচারের কথা চিন্তা করি, যদি আগের দিনে যেটা করা হতো আর কি, সেখানে যদি আমরা কোনো চাষ করতে যাই, সেক্ষেত্রে কি হয়, যদি টার্বুলেন্স থাকে তখন তাদের মধ্যে অ্যানোক্সিক কন্ডিশন তৈরি হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এবং সেটা টোটাল ফুড চেনের জন্য গুরুত্বপূর্ণ হয়। মাছের কোনো ব্যাড ইফেক্ট পড়ে না আর কি। In intensive system, the high level of turbulence prevent fish from gaining access to the water surface, resulting in lower level of swim bladder inflammation. তবে ইন্টেন্সিভ কালচারাল সিস্টেমের ক্ষেত্রে কি হয়, টার্বুলেন্স যদি বেশি থাকে তখন একটা নেগেটিভ ইফেক্ট রয়েছে, ফিশগুলো সারফেসে যেতে পারে, তাদের সুইম ব্লাডার ইনফ্লেশন বাধাগ্রস্ত হয়। আর এটি আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে সারফেস ফিল্ম। তবে আমি বিশেষ করে এই সারফেস ফিল্মের কথা নরমালি আমাদের যে কালচার সিস্টেম আছে সেখানে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্টেন্সিভ কালচার সিস্টেমের মধ্যে এটা একটা ইফেক্ট রয়েছে, যেরকম রিলেটিভলি হাই ইনপুট অফ অর্গানিক ম্যাটেরিয়াল দেওয়া হয় ইন্টেন্সিভ কালচার সিস্টেমের মধ্যে, এবং সেখানে লাইভ ফুড দেওয়া হয় অনেক সময়, এবং সবগুলোর সিনার্জিস্টিক ইফেক্ট কি, অ্যাকুমুলেশন অফ ওয়ারি ফিল্ম অন দ্য ওয়াটার সারফেস, এবং সবগুলোর cumulative effect একটা ওয়ারি সারফেস তৈরি হয় ওয়াটার সারফেসে, এবং দিস নট অনলি রিডিউস গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাক্রস দি এয়ার ওয়াটার ইন্টারফেস, বাট পারহ্যাপস মোর importantly can deny the larvae access to air.
বলছে এটা আগেরটার মধ্যে টার্বুলেন্সের মধ্যে যদি একটা সারফেস ফিল্ম তৈরি হয়ে যায়, সেটা ওয়াটার ও এয়ারের ইন্টারাকশনটা কমিয়ে দেয় এবং সেটা অক্সিজেন ডিজেল অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিতে পারে, এবং পাশাপাশি লার্ভিটাম ও সারফেসে যেতে পারে না। এবং কি হয়, তাদের মধ্যে লার্ভাল ডেভেলপমেন্টে, বিশেষ করে ওয়ার ব্লাডার ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হয়, এবং নর্মাল সুইম ব্লাডার ইনফ্লেকশন হয় না। এই ছিল আমাদের এনভায়রনমেন্টাল এফেক্ট নিয়ে কথাবার্তা। এবং এখান থেকে আসলে কি রকম প্রশ্ন হতে পারে আর কি, মূলত কতগুলো যে ফ্যাক্টরগুলো বলা হচ্ছিল সবগুলো ফ্যাক্টরই গুরুত্বপূর্ণ, তবে মোস্ট গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার এবং স্যালানিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ আর কি পরীক্ষার জন্য। বাকি ফ্যাক্টর গুলো হচ্ছে মিডিয়াম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ক্যাটাগরাইজ করি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ টেম্পারেচার এন্ড স্যালানিটি, তোমরা একটু মার্ক করে নিতে পারো। তারপরে তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইট এন্ড মেটাবলিক ইফেক্ট এন্ড টার্বিডিটি, এই তিনটে হচ্ছে তারপরের স্টেজে পড়বে। আর একেবারে যদি খুবই কম গুরুত্বপূর্ণ বলতে পারো টার্বুলেন্স এন্ড সারফেস ফিল্ম, এই দুটাকে আমরা খুবই কম গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করে নিতে পারি আর কি। তাহলে তিনটা ক্যাটাগরি ভাগ করলো, খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে অল্প গুরুত্বপূর্ণ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন বলো, এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে বলো, না হলে আমরা পরের টপিকে যাব। আর এটা থেকে কোশ্চেন টাইপটা কেমন হবে? কোশ্চেন টাইপ কেমন হবে না, তোমাকে বলা হতে পারে যে আসলে এনভায়রনমেন্ট ফার্ম ফিশের ক্ষেত্রে টেম্পারেচার ইফেক্টটা এক্সপ্লেইন করো, বর্ণনা করো, অথবা স্যালানিটি ইফেক্টটা কি, সেখানে কি ধরনের স্যালানিটি ইফেক্ট হয় ফার্ম ফিশের ক্ষেত্রে স্যালানিটি চেঞ্জের কারণে, এরকম প্রশ্ন হতে পারে। যেকোনো এক কোশ্চেন হবে মানে কথা বুঝে না, একটু জোরে বলো। সবগুলো ফ্যাক্টর মিলে একটা কোশ্চেন হবে না। আমি তো বলেই দিলাম সবগুলো ফ্যাক্টর কি একসাথে যদি আসার মতো হলে তো আসবে। আমি তো বলেই দিলাম কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না, সেটার পরে যদি আর প্রশ্ন থাকে না তো সবগুলো ফ্যাক্টর একসাথে কিভাবে আসবে? স্যার এটা কি আমাদের রিটেনের জন্য থাকবে এই শীটটা? আমাদের রিটার্ন পরীক্ষা হলে তো অবশ্যই থাকবে। আমাদের পরীক্ষা তো রিটার্ন যদি হয়, এবং তোমাদের বিশেষ করে সেকেন্ড মিড এবং ফাইনাল পরীক্ষা রিটার্ন হওয়ার সম্ভাবনাই 99%, বিশেষ করে ফাইনাল পরীক্ষা, তাই না? সেক্ষেত্রে হলে তো প্রশ্ন আর থাকবেই। আর আমি তো ক্যাটাগরিজ করে দিলাম যে খুবই গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণ। তোমরা একটু মার্ক করে নাও, ঠিক আছে? আমাদের যে দাগায় দিছিলেন ওইগুলা কি স্যার শুধু কুইজের জন্য ছিল? হ্যাঁ, ওগুলা কুইজের জন্য ছিল, এবং পরবর্তী সময় আমরা সেকেন্ড মিটার হয়তো বা ওখান থেকে আর একটু সিলেক্টিভ করে সেকেন্ড মিটার সিলেবাস দিয়ে দিব, আর তারপরে ফাইনালের সিলেবাসটা আমরা পরে দিয়ে দিব। এখন যা পড়াচ্ছে এগুলো ফাইনালের অংশই থাকবে মূলত আর কি। তো তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আসলে আমরা হয়তো সিলেবাস গ্রুপ করে নিব, যে কোনটা মিডের জন্য আর কোনটা ফাইনালের জন্য, এরকম করে গ্রুপ করে নিব। তাহলে হয়তো এক পড়া হয়তো দুইবার পড়া লাগবে না তোমাদের, শুধু এইবার মানে অনলাইনের জন্য এটা তোমাদেরকে দেওয়া হলো আর কি। হয়তো যখন ফিজিক্যালি হয় তখন এরকম হবে না, মানে পরে কোনো টার্ম যখন ফিজিক্যালি ক্লাস হবে আর কি। বলো, এখানে কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকসে যাব। পরের টপিকসে যান। আর ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি তোমাদের কোনো ব্রেক দরকার আছে? স্যার স্যার। আজকে যদি না হয় তাহলে তো শেষ করা যাবে না রনি, কারণ আমাদের তো আসলে পরে দুটা ক্লাস আমাদের প্র্যাকটিক্যালি কথা বলা হচ্ছে আর কি। দরকার হলে তোমরা 10 মিনিট বা 5 মিনিট ব্রেক নাও। না স্যার, ব্রেক লাগবে না স্যার।
কন্টিনিউ করতে পারেন। স্যার ব্রেক লাগবে না আমাদের তো, তো স্যার ব্যাপার। কি কথা বলছিলে রনি, বুঝিনি আমি। স্যার আমাদের এর মধ্যে আসছি বলছি এখানে তোমরা যদি 5 মিনিটে করতে পারো, ওয়েট করা, মনে করো যে 5 মিনিট থাকা পরে শুরু করবো, তাও করতে পারবো, সমস্যা নেই। স্যার আমাদের এটা 6 নাম্বার আওয়ার চলতেছে ক্লাসে। কি চলতেছে? আওয়ার চলতেছে মানে আজকে তো 6 ঘন্টা ক্লাস হচ্ছে, 3টা ক্লাস শেষ করে দিতে হয়। স্যার আপনি কি 4টার পরেও পড়াবেন? না, আমাদের এই পরের টপিকস যতটুকু শেষ, যখন মানে শেষ করতে যতক্ষণ লাগে, এই জন্য বললাম যে তোমরা হয়তো বা 5 মিনিট ব্রেক নিতে পারো আর কি। কারণ পরের টপিকস আমরা যে পরে ম্যানিপুলেশন অফ ফিশ বিহেভিয়ার, তো এটা নিয়ে কথা বলবো। এখানে হয়তো বা খুব লাগবে, 40 মিনিট তো লাগতেই পারে আর কি। আমরা সকাল 9টা থেকে ক্লাস করতেছি। না ঠিকই আছে, তোমরা তো আসলে কষ্ট করতেই আছো আমি জানি, কিন্তু এটার জন্য কি আরেকদিন আমরা কষ্ট করব? কারণ আরেকদিন করলে তো আরেকটা ক্লাস হ্যাম্পার হবে আর কি। স্যার অ্যাকচুয়ালি ব্রেন কাজ করতেছে না। কারণ আমি চাচ্ছি যে একটা প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু 2টা আছে, তার মধ্যে 2টা ক্লাসকে প্র্যাকটিক্যালের জন্যই রাখতে চাচ্ছি, যে এখানে আর কোনো, তারপরে যদি সময় থাকে আমরা ওই সিলেবাস নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা এখানে শোনো, তোমরা এই টপিক থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তাহলে হয়তো তাড়াতাড়ি শেষ করা যাবে, তুমি যদি ডিটেইলস না যাই। স্যার ইম্পর্টেন্স গুলো বলে দেন স্যার, আর ডিটেইলস বলা লাগবে না। কোশ্চেনটা এরপর ইম্পর্টেন্ট গুলো বলে দিলে তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আচ্ছা ইম্পর্টেন্স অবশ্যই বলে দিব, সেক্ষেত্রে আমাকে, আচ্ছা একটু যাই না, মানে খুব দ্রুতই যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো ম্যানিপুলেশন অফ ফিশ বিহেভিয়ার আসলে কেন গুরুত্বপূর্ণ, আমরা সাধারণত একটু কথা বলে নেই যে আসলে কেন গুরুত্বপূর্ণ। কারণ এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে হোয়াই ম্যানিপুলেশন অফ ফিশ বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমাদের কিছু পয়েন্ট আউট করতে হবে। তো এখানে একটা বলা আছে যে ফার্ম ফিশ আর maintained at environment in which are removed from those experience in the wild. বলছে যে ফার্ম ফিশকে আমরা যে এনভায়রনমেন্টে চাষ করি রাখি, সেটা কি ওয়াইল্ড এনভায়রনমেন্ট থেকে ডিফারেন্ট, একেবারে ডেভিয়েট, তাই না? আর সেই ফার্ম ফিশ গুলোকে কি হয় ইকোনমিক্যালি বেনিফিট পাওয়ার জন্য আমরা কতগুলো বিষয়ের উপর শুধু গুরুত্ব আরোপ করব, যেমন মেইনটেনিং ফিশ এট হাই ডেন্সিটি, তারপর মিনিমাইজিং হাজবেন্ডারি রিকোয়ারমেন্ট, মাছের যে রিকোয়ারমেন্ট থাকে তাদের রিকোয়ারমেন্ট যত কম দিয়ে তাদেরকে ভালোভাবে চাষ করা যায়, অথবা কিপিং দি ফিশ ফার্ম এনভায়রনমেন্ট অ্যাজ বেসিক অ্যাজ পসিবল, এবং ফার্মকে যত কম মানে কমপ্লেক্স করা যায়, যত সরল করা যায় সেই জিনিসগুলো চিন্তা করে, এবং ইউজিং ফিড হুইচ আর আর্টিফিশিয়াল বোথ ইন অ্যাপিয়ারেন্স এন্ড কম্পোজিশন, এবং ন্যাচারাল ফিড থেকে শুরু না খাইয়ে যদি কোনো মাছকে আর্টিফিশিয়াল ফিড খাওয়ানো যায়, সেইটা খুব আমরা চেষ্টা করি। তাহলে আমাদের যেগুলোকে আর্টিফিশিয়ালি প্রিপেয়ার করা যায়, বিশেষ করে মানে হোমমেড তৈরি করা যায় বা ইন্ডাস্ট্রিতে তৈরি করা যায়, সেই জিনিসগুলো আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ দিই। কিন্তু with this behavior of the animal often being overlooked or considered of secondary importance, but এই জিনিসগুলো ইম্পর্টেন্স দিতে গিয়ে আমরা বিহেভিয়ারকে কখনোই মানে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না, বিশেষ করে ইন্টারন্যাশনালি কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই এটা নিয়ে কথা কেউ চিন্তাও করে না। তবে এখন অনেক জায়গায় কাজ হচ্ছে এবং বিদেশে তো এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি। তবে মূলত একটা ফার্মের ক্ষেত্রে এই 4টা পয়েন্ট খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের
ফার্মের এফিসিয়েন্সি অথবা ইকোনমিকে ভায়াবল করার জন্য। যেমন এখানে প্রশ্ন হতে পারে হুইচ পয়েন্ট আর কনসিডার টু ভায়াবল ফিশ ফার্ম, ইকোনমিকে ভায়াবল করার জন্য কোন বিষয়গুলোকে সাধারণত ফার্মাররা খুব বেশি গুরুত্ব দেয়। তো একটা পয়েন্ট হচ্ছে চারটা পয়েন্ট লিখে দিলে তুমি কিছু মার্কস পেয়ে যাবে। এবং প্রশ্ন আসলে ভিতর থেকে আসতে পারে, সেটা পড়লে তোমাদের মাথায় যদি না আসে তাহলে সমস্যা আর কি, কিন্তু এগুলো পড়লে অনেক সময় অটোমেটিক চলে আসার কথা আর কি। যেমন সেই ক্ষেত্রে সেই জন্য দেখা যায় যে এই some aspects of natural behavior of the fish returned, and these are changes in behavior, some of which are become detrimental either of the chance of successful culture. বলছে যে কিছু আমরা যে ফিশ গুলোকে ওয়াইল্ড ফিশ গুলোকে ডোমেস্টিকেশন করে আমরা ফার্মে নিয়ে আসলাম, কিন্তু তারপর কিছু বিহেভিয়ার তাদের ওয়াইল্ড বিহেভিয়ার রয়ে যায়। সেই জিনিসগুলো যদি ওভারলুক করা হয় তাহলে কি সেটা আমাদের ফার্মের জন্য, সাকসেসফুল কালচারের জন্য অথবা ইকোনমিক ভায়াবল হওয়ার জন্য যথেষ্ট নয়। তার মানে তখন এগুলোকে ওভারলুক করলে আমাদের ফার্মের ইকোনমিক ভায়াবল হবে না, কখনোই হবে না। বিশেষ করে আমাদের উদাহরণ যদি বলি, যেমন তেলাপিয়া মাছের ক্ষেত্রে তাদেরকে পার্শিয়াল হারভেস্ট করা যায় না, তাদেরকে ফুললি হারভেস্ট করতে হয়। বিশেষ করে আবার ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় এরকম যদি পার্শিয়াল হারভেস্ট করা হয় তাহলে অনেক মাছ মর্টালিটি হয় বা মাছের গ্রোথ কমে যায়। এটা একটা ধরনের বিহেভিয়ার প্যাটার্ন। এই ধরনের বিহেভিয়ার প্যাটার্ন যদি ফার্মাররা নোটিস না করে অথবা তাদেরকে ওভারলুক করে তাহলে ফার্মের বিশাল লস হয়ে যায়। বিশেষ করে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন অনেকের সাথে কথা হয়েছে যে ফাঙ্গাস চাষ করে তারা লাভবান হচ্ছে না। পরে খোঁজ নিয়ে দেখা গেলো আসলে তারা যেভাবে তাদের নেটিং করে, যে হারভেস্টিং করে, যখন পাঙ্গাস চাষ করতেছে একসাথে বাংলা ফিশ বা মৃগেল চাষ করতেছে, সেগুলো দিয়ে চাষ করতেছে এবং মাঝে মাঝে অন্য মাছ ধরতেছে। এবং ধরার পরে দেখা যায় কি যখনই ধরা হলো তার 3 থেকে 4 দিন পাঙ্গাস আর কিছু খায় না। তাদের যে এই যে তাদের মধ্যে একটা পন্ডের মধ্যে যে নেটিং করা হলো তাদের মধ্যে নাড়াচাড়া হলো তার কারণে, এবং সেই কারণে তখন আবার ফিড কিন্তু একই পরিমাণে দেওয়া হচ্ছে। মাছ খাচ্ছে না ঠিকই, কিন্তু ফিডের পরিমাণ একই রকম রয়ে গেছে। সেখানে অনেক সময় দেখা যায় ওয়াটার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাছ মর্টালিটি বেড়ে যায় আর কি। এই বিষয়গুলো অনেক সময় ওভারলুক করা হয়। এই বিষয়গুলো ওভারলুক করলে কি হয়, একটা ফার্ম ইকোনমিক্যালি ভায়াবল হয় না। তো শুধু এই জন্য কি বলেছে, integrating the behavior requirement of a cultural species with other biological aspects of the management protocol, either improvement or optimization of efficiency could be expected. বলছে এই জিনিসগুলো বিশেষ করে আদার যে বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দিই, সেই বিষয়গুলোর সাথে যদি বিহেভিয়ারকে ইনকর্পোরেট করা যায়, ইন্টিগ্রেট করা যায়, তখন কি হবে, ফার্মের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। এটা বর্তমান সময়ে এক্সপেক্টেড। সেক্ষেত্রে কিরকম হতে পারে, ট্যাঙ্ক অথবা কেজ অথবা ট্যাঙ্ক ডিজাইন। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কেস কালচার হয়, বিশেষ করে ছোট ছোট কেজে হয়, কিন্তু যখন বিদেশে কেস কালচার হয়, বিশেষ করে সাগরে কেস কালচার করা হয়, সেই কেসগুলো বিশাল কেস থাকে, এক একটা 100 মিটার 200 মিটার ব্যাসার্ধের কেস থাকে, এবং সেই কেসগুলো অনেক সময় সার্কুলার থাকে। তবে সেখানে কেস ডিজাইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মেরিন ফিশের ক্ষেত্রে। কিরকম হতে পারে, সুইমিং বিহেভিয়ার এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিভিজুয়াল ফিশ ভেরি গ্রেটলি ফর ইচ স্পিসিস অফ দ্য ফার্ম ফিশ হোয়েন ইন দ্য ওয়াইল্ড। এটা সবাই জানে আসলে, একটা মাছের যে ওয়াইল্ড এনভায়রনমেন্ট অথবা নেচারে যখন মাছগুলো থাকে, সেটা নদীতে হোক এতে হোক, তাদের ডিস্ট্রিবিউশনটা এক এক মাছের ক্ষেত্রে প্যাটার্নটা একই রকম হবে। তুমি কেস যখন কালচার করতে হবে তখন এটাকে যদি মাথায় নেওয়া হয় তাহলে কেসটা সেভাবে ডিজাইন করা যেতে পারে। যে কোনো মাছ সারফেসে বসবাস করতে পছন্দ করে, আবার কোনো মাছ বটমে স্কুলিং করে অথবা বটমে পছন্দ করে, আবার অনেকটা জাস্ট মাঝামাঝি অবস্থায় থাকতে পছন্দ করে এবং স্কুলিং করে। সেই ধরনের সুইমিং বিহেভিয়ার যদি জানা থাকে তাহলে কেস ডিজাইন করে, তারপর কেসের ভার্টিক্যাল ড্যাম কত হবে, আয়তন কত হবে, সেগুলো করা যায় আর কি, ডিটারমাইন করা যাবে আর কি। Case on tank farming environment physically constant swimming behavior of fish, এবং যাদের সুইমিং বিহেভিয়ারকে অনেক সময় কনস্ট্যান্ট করে ফেলে কেস ডিজাইনকে, এবং সেই কেস ডিজাইন যদি আমরা সুইমিংকে যদি ইনফ্লুয়েন্স করতে পারি তখন দেখা যাবে কি তাদের ফার্মাররা বেনিফিট হবে। যেমন বলা হচ্ছে স্কোয়ার কেস অথবা সার্কুলার কেস, দুরকম দেখা যেতে পারে। স্কোয়ার কেসেস স্লো ফিশ ডাউন অ্যাজ দে অ্যাডজাস্ট দেয়ার কোর্স হোয়েন এনকাউন্টার কর্নার। বলছে কেস যদি স্কোয়ার হয় তখন দেখা যায় তাদের মাছ যখন সুইমিং করে, সুইমিং এর সময় তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, সুইমিং করার সময় তাদেরকে দিক পরিবর্তন করতে হয়, তাদেরকে কর্নারে যেয়ে তাদেরকে আবার করতে হয়, সেটা তাদের নর্মাল সুইমিং এর ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এবং সেটা তাদের
গ্রোথের ক্ষেত্রে অনেক সময় হ্যাম্পার করে, গ্রুপ স্ট্রাকচারের ক্ষেত্রে হ্যাম্পার করে। সেক্ষেত্রে যদি সার্কুলার কেস থাকে সেটা আবার স্কুলিং বিহেভিয়ারকে আনইন্টারাপ্ট করে, এবং সেই স্কুলিং বিহেভিয়ার তাদের যে মাছগুলো স্কুলিং করে অথবা দল বেঁধে বসবাস করতে তাদের স্কুলিংটা ভালো হয়, এবং পাশাপাশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে রিডাকশন করে এবং গ্রোথ ভালো হয়, ফার্মারটা বেনিফিট হয়। আরেকটা জন্য সারফেস রিডিউসিং সারফেস এক্সপোজার, বিশেষ করে সমুদ্রে যখন চাষ করা হয় তখন দেখা যায় ওয়েল বিং অফ দ্য ফিশ কুড বি ইমপ্রুভড বাই মিনিমাইজিং রিস্কস from avian predator, ultraviolet radiation and ectoparasite infestation. সারফেস এক্সপোজার বিশেষ করে স্যামনের মাছের ক্ষেত্রে এটা হয়। স্যামনের ফার্মে যদি আমরা সারফেস এক্সপোজার কম থাকে তখন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কম হবে, ectoparasite ইনফেস্টেশন কম হবে এবং এভিয়ান প্রেডেটর দ্বারা অ্যাটাক কম হবে। আবার কোন কোন মাছের ক্ষেত্রে হাই ডেনসিটি ফিডিং স্ট্র্যাটেজি অর দ্য ডেভেলপমেন্ট অফ সাব সারফেস ফিডিং, এবং সেক্ষেত্রে কি করে তাদেরকে লেস প্রেডেশন হয় আর কি, এই ধরনের প্যাটার্ন হচ্ছে আমরা ডেভেলপ করতে পারি। আবার হচ্ছে প্রোভাইডিং কেজ উইথ শেডিং ক্যান ডিস্ট্রিবিউট ফিশ মোর ইভেনলি ডিউরিং সামার মান্থ। আর সারফেস এক্সপোজার যদি থাকেও, যদি আমরা সেখানে কোনো শেড দিয়ে দেই তখন আমরা কি করে মাছগুলোকে হোমোজেনাস ডিস্ট্রিবিউশন করতে সহায়তা করে এবং তাদের মধ্যে কেজের ভলিউমটা সমানভাবে এবং আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে ফিশগুলোকে প্রোটেকশন পাবে। Conversely, একইভাবে artificial enhancement of lighting provides sufficient illumination of fish who to school at night. বলছে যেসব আবার অল্টারনেটিভ হতে পারে, যদি আমরা ডে লাইটের কথা বলছিলাম, যদি নাইটের কথা বলি, নাইটের যখন লাইট থাকে ডে লাইট থাকে না, তো সেই সময় যদি যেসব মাছ ডার্ক রাতে স্কুলিং করে তাদের ক্ষেত্রে এই ধরনের লাইটিং আর্টিফিশিয়াল লাইটিং করতে পারে, তখন তাদের ক্ষেত্রে স্কুলিং করতে সহায়তা করে এবং গ্রোথ প্রমোশন হয়। However, use of artificial lighting that affect foraging and sexual maturation cannot be accepted in isolation with the effect of nocturnal schooling behavior. তবে হ্যাঁ, নকটার্নাল বিহেভিয়ার যারা প্রদর্শন করে তাদের সাথে তাদের কথা তো আছেই, পাশাপাশি আর্টিফিশিয়াল লাইটকে ইউজ করতে গেলে অবশ্যই তার ফরেজিং বিহেভিয়ার এবং সেক্সুয়াল ম্যাচুরেশনকে চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব ফিশ ডার্কে ফরেজিং করতে পছন্দ করে তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল লাইট বেনিফিটের চেয়ে নেগেটিভ ইফেক্টই বেশি করতে পারে। তারপরে চলে আসে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। ফার্ম ফিশেস এক্সিবিট স্ট্রং থার্মাল বিহেভিয়ার। বলছে টেম্পারেচার গ্রেডিয়েশন, বিশেষ করে ওয়াটার কোয়ালিটির মধ্যে টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। যদি কেস কালচার করি অথবা যেখানে যে কোনো ধরনের যে কোনো ধরনের কালচারের কথা বলি আমরা, যে সেটা কেস কালচার হতে পারে অথবা আমাদের পন্ড কালচার হতে পারে অথবা ট্যাঙ্ক কালচার হতে পারে, সেক্ষেত্রে থার্মাল স্ট্র্যাটিফিকেশন অথবা থার্মাল টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনাল থার্মাল অপটিমা ক্যান বি রিকোয়ার্ড ফর ডিফারেন্ট ফিজিওলজিক্যাল মেকানিজম। বলছে একটা মাছের যদি ওয়াটারে অপটিমাম টেম্পারেচার থাকে তাহলে তার বডির ফিজিওলজিও অপটিমাম টেম্পারেচার পায়। সেক্ষেত্রে পেলে কি হবে, তাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি গুলো ভালো হবে, বিশেষ করে ফুড কনভার্সন এফিসিয়েন্সি ভালো হবে, গ্রোথ ভালো হবে। উদাহরণস্বরূপ বলা যায় হায়ার টেম্পারেচার ইনক্রিজ ডাইজেশন এন্ড লোয়ার টেম্পারেচার প্রমোট অ্যাসিমিলেশন। একইভাবে থার্মাল স্ট্র্যাটিফিকেশন কি তোমরা বুঝো যে আসলে কোন স্তরে কিরকম টেম্পারেচার থাকবে, সেটাও একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি উপরে সার্ফেসে বেশি টেম্পারেচার থাকে, নিচে কম থাকে এবং মাঝখানে একরকম থাকে, তখন তাদের মধ্যে দেখা যায় স্পেশাল ডিস্ট্রিবিউশন ফিশের মধ্যে স্পেশাল ডিস্ট্রিবিউশনটাও ভেরি করে, এবং সেই থার্মাল স্ট্র্যাটিফিকেশন কিরকম হবে সেটাও আমাদের অবশ্যই চিন্তার বিষয়, মানে মাথায় রাখতে হবে কি ধরনের মাছ আমরা চাষ করি, এবং সেগুলো ফিডিং, ডাইজেশন, অ্যাসিমিলেশনে অথবা মেটাবলিজমে সহায়তা করে। Influence of salinity preference and social factor cannot be discounted. বলছে আদার যে ফ্যাক্টর গুলো আছে যেমন fish density, schooling, competition for food and aggregation, এগুলোর সাথে salinity preference আর social factor যে এগুলো একটার সাথে রিলেটেড, এবং সেগুলোকে অবশ্যই মাথায় নিতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ফিডিং প্যাটার্ন। আমরা যদি কেস কালচার করি অথবা পন্ডে ফিডিং কিরকম হবে সেটা আসলে মাছের ফিডিং বিহেভিয়ার অথবা ফিডিং বিহেভিয়ার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, অথবা ফিডিং প্যাটার্ন অনুযায়ী তাদের বিহেভিয়ারকেও চেঞ্জ করতে পারি। বলা হচ্ছে any feeding protocol seeks to optimize food conversion ratio. যে ফিডিং প্রোটোকল কি করে, ফিড কনভার্সন রেশিওকে চেঞ্জ করতে পারে এবং feeding regime কে চেঞ্জ করতে পারে, ম্যাক্সিমাম দ্য অ্যামাউন্ট অফ ফুড টেকেন বাই thereby minimizing waste। বলছে আমরা ফিড কিভাবে
খাবার দিব এবং কখন দিব কিভাবে দিব সেটা এতে করে আমরা ফুড কনভার্সন এফিসিয়েন্সি চেঞ্জ করতে পারি এবং খাবার ইউটিলাইজেশন বাড়াতে পারি। এটা হলো ফুড এফিসিয়েন্সি বাড়াতে পারি এবং সেভাবে ওয়েস্ট মিনিমাইজ করতে পারি। সেটা কিরকম? ডেভেলপমেন্ট অফ কমার্শিয়াল ফিডিং স্কেডিউল বেসড অন ডায়াল রিদম which are apparently driven by photo period। যে আসলে খাবারটা কখন দিব, দিনের বেলা দিব না রাতের বেলা দিব, সেটা আমরা নির্ধারণ করতে পারি ফোটো পিরিয়ডের ভিত্তি করে এবং পাশাপাশি স্পিসিসের উপর ভিত্তি করে, এবং অনেক স্পিসিসের ক্ষেত্রে আবার সেটাকে আমরা নিজেরা ম্যানিপুলেট করতে পারি যে আসলে কখন তাদেরকে খাওয়াবো। কিছু কিছু মাছ আছে ডেলাইটে খাবার পছন্দ করে, আবার কিছু আছে যে গোধূলি রকম খাবার খায়, আবার কিছু মাছ আছে যে আসলে রাতে খাবার খায়। তোমরা হয়তো উদাহরণ জানো। The likelihood of being able to manipulate behavior through important temperature modification is unlikely in most farm situation। বলছে যে বিহেভিয়ার ম্যানিপুলেশন অর্থাৎ টেম্পারেচার মডিফিকেশনের সাথে এটা আসলে ফার্ম সিচুয়েশনে খুব বেশি মানে দেখা যায় না, এই কথাটা বলা আছে। তবে ফিডিং প্রেজেন্টেশনটা আমরা কিভাবে করতে পারি বা কিভাবে চেঞ্জ হতে পারে, মানে কিভাবে তার বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি আর কি। The method by which food is presented in to fish farm environment can be differ। বলছে এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে একটা ফার্মের ক্ষেত্রে ফিডিং প্যাটার্ন বা ফিডিং প্রেজেন্টেশন কিরকম হতে পারে এবং সেগুলো কি ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে, কি ফ্যাক্টর দ্বারা চেঞ্জ হতে পারে। একটা ফিডিং প্রেজেন্টেশন, একটা ফার্ম ফিশের ক্ষেত্রে ফিডিং প্রেজেন্টেশন কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো কিরকম? the method by which food is presented to fish in the farm environment can differ in the physical mechanism of delivery। আসলে আমরা কিভাবে দিব, কোথায় দিব, কিভাবে দিব। তারপর ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড, যেমন কালার, কন্ট্রাস্ট, সাইজ, শেপ এন্ড মুভমেন্ট। তারপরে গাস্ট্রি ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড, টেক্সচার এন্ড টেস্ট। তারপর অলফ্যাক্টরি প্রপার্টিজ, ফুডের স্মেল কিরকম। The optimization of food delivery can be based on the changing metabolic requirement of the fish, but of almost equal importance of knowledge of the feeding behavior of each fish species। feed delivery optimization metabolic requirement এর উপর ভিত্তি করে আমরা চেঞ্জ করতে পারি, বাট আদার যে ফ্যাক্টর আছে বলতে ফিডিং বিহেভিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে অপটিমাইজেশন অফ ফিডিং ডেলিভারি। সেটা কিরকম? Presentation comes the most obvious direct feedback mechanism is hand feeding, whereas এখানে একটা প্রশ্ন উঠছে যে ফার্ম ফিশকে আমরা কিভাবে খাওয়াতে পারি, কি কি মেথডে তাকে খাওয়াতে পারি। যেমন একটা হচ্ছে হ্যান্ড ফিডিং, মনে রাখো। তারপর এরকম আরো আসবে। The most obvious direct feedback mechanism is hand feeding, where a visual judgment of fish behavior is used to assess hunger level। যে হ্যান্ড ফিডিং এর ক্ষেত্রে আমরা কি হ্যান্ড ফিডিং করতে পারি, নিজে হাতে খাওয়াতে পারি, এবং সেক্ষেত্রে মা দেখতে পারে যে মাছের ফিডিং লেভেলটা কিরকম, তার হাঙ্গার লেভেলটা কিরকম, সে কিরকম খাচ্ছে, এবং সেই উপর ভিত্তি করে খাবারের পরিমাণ কমাতে এবং বাড়াতে পারি। And most farm fish species show an adaptive flexibility in the feeding behavior। এবং ফার্ম ফিশকে এক ধরনের অ্যাডাপ্টেশন ফ্লেক্সিবিলিটি দেখা যায় তাদের এই ফিডিং বিহেভিয়ারের থেকে বেশ করতে, কখন কিভাবে খাবার দিচ্ছে এবং তাদের ফিডিং বিহেভিয়ার, এই দুটাকে একসাথে করে একটা তাদের মধ্যে অ্যাডাপ্টিভ চেঞ্জ হয়, এই ধরনের একটা ফ্লেক্সিবিলিটি দেখা যায়। হ্যাড ফিডিং টু সিমিলার টাইম স্কেডিউল এন্ড ফর্ম দ্য সেম ফার্ম পজিশন ইচ টাইম ক্যান কন্ডিশন দি ফার্ম স্টক। যদি তুমি একটা ফার্মের একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট জায়গা থেকে সবসময় খাবার দাও এবং সেই সময়ে দেওয়া দেখো মাছগুলা ওই জায়গায়, তুমি যদি খাবার নাও দাও তোমাকে দেখেই, তুমি যদি ওখানে যাও দেখো তোমাকে দেখে সে এখানে ভিড় করতেছে, এটা এক ধরনের অ্যাডাপ্টিভ চেঞ্জ বা ম্যানিপুলেশন। তারপরে ডিমান্ড ফিডার, তোমরা হ্যান্ড ফিডার এতক্ষণ বলো হ্যান্ড ফিডিং এর কথা বলো, এটা হচ্ছে ডিমান্ড ফিডার। ডিমান্ড ফিডার আর কন্ট্রোলড বাই দি ফিডিং বিহেভিয়ার এট আইদার দি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ লেভেল। যে মাছ খাবার খাবে তাদের প্রয়োজন অনুযায়ী, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে অথবা গ্রুপ লেভেলে হতে পারে। সেলফ ফিডার are so termed because they rely on the individual feeding activity of the fish, actuating manual or electric trigger। বলছে এদের ক্ষেত্রে ডিমান্ড ফিডার ক্ষেত্রে বলছে একটা বাস্কেটে খাবার দেওয়া হয় এবং এমন একটা সিস্টেম করা হয় যে সেখানে মাছ যখন ক্ষুধার্ত হয়, যখন সে সেখানে টাচ করবে তার সাথে খাবার পেয়ে যাবে, এটা একদম ডিমান্ড ফিডিং। সেটা গ্রুপ লেভেলে হতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে আর কি। তারপরে আছে
dietary characteristics of fish feed. Fish select their prey both যে কি ক্যারেক্টার ভিত্তি করে একটা মাছ খাবার সিলেক্ট করতে পারে একটা ফুডের fish select their prey both on visual characteristics such as shape, size, color and movement and on the gastric properties such as texture, taste and smell. Fish offer diet with contrast well with background color will capture proportionately more pellet and as a result grow faster. বলছে একটা ফুড ফিড একটা মাছ যে খাবার গ্রহণ করবে তার সেই খাবারের ধরন অনুযায়ী তার খাবার সে দেখে খায়, সাধারণত মাছ দেখে খাবার খায় এবং সেই দেখাটা কিরকম খাবার খাবে এবং খাবার ইন্টেন্সিটি কিরকম তার খাবারের কতগুলো ক্যারেক্টার উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে, যেমন শেপ, সাইজ, কালার, মুভমেন্ট বললাম, তারপরে গাটস এন্ড টেক্সচার অথবা টেস্ট, স্মেল এগুলো হতে পারে। আবার আরেকটা হতে পারে যেখানে খাবার দেওয়া হয় তার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, যে খাবারটা দেওয়া হয় তার কালারটা কিরকম, তার সাথে ব্যাকগ্রাউন্ডটা কিরকম। যদি একই ধরনের ব্যাকগ্রাউন্ড হয় তখন দেখা যায় সে খাবার তাদের খাবার ক্যাপচার এফিসিয়েন্সি কম হয়, আর যদি ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রাস্টটা বেশি হয় তখন তার খাবার ক্যাপচার এফিসিয়েন্সি বেশি হয়, গ্রোথটা ভালো হয়। Shape may also be important, but manipulating shape will also affect the movement profile of the pellet through water. বলছে শেপ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আসলে মাছ কোনো মাছ আছে পিলেট খাবার বেশি পছন্দ করে, ইলংগেটেড পিলেট পছন্দ করে, কোনো একটা রাউন্ড শেপ পিলেট পছন্দ করে। তবে আবার এই শেপটা অনেক সময় খাবারের খাবার পানিতে কতটুকু কিরকম থাকবে তার উপর নির্ভর করে আর কি, শেপের উপর নির্ভর করে। So long pellet tend to be tumble in the water column. পিলেটটা যদি একটু লম্বা সাইজের হয় পানিতে একটু বেশিক্ষণ থাকার সম্ভাবনা থাকে, মানে সারফেস থেকে বটমে যাওয়ার মানে সময়টা একটু বেশি লাগে। আর যদি সেটা রাউন্ড শেপ হয় তাড়াতাড়ি খুব দ্রুত সিঙ্ক হয়ে যায় অথবা ফাস্টার রোডিং মোশনে সিঙ্ক হয়ে যায় আর কি। Many fish species show a marked preference for soft pellet. কিছু মাছ আছে যারা সফট পেলেট খেতে পছন্দ করে। Addition of gustatory stimulant, আগে বলেছিলাম যে ডায়েট ইনহেন্স দি ডায়েটারি precipitation of pellet, যে কোন খাবারের মধ্যে কিছু এক্সট্রা ম্যাটেরিয়ালস দিয়ে, বিশেষ ফ্লেভার দিয়ে, বিভিন্ন ধরনের অয়েল, ভিটামিন দিয়ে ফ্লেভার মানে এক ধরনের স্মেল তৈরি করে, আলাদা স্মেল তৈরি করলে তখন দেখা যায় মাছটাকে খাবার মানে খেতে পছন্দ করে। Other dietary constituents can be used as a chemoattractant, enhancing both attraction and taste. And several amino acids now incorporated into the commercial diet for this reason. এই ধরনের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড অথবা ভিটামিন ছাড়াও বিভিন্ন স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড দেওয়া হয় শুধু মাছের অ্যাট্রাক্টেন্ট বাড়ানোর জন্য, সেটাকে বলা হয় কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে এরা কাজ করে আর কি। এই ছিল আমাদের ফিডিং প্যাটার্ন। তারপরে চলে গেছে আমরা আরেকটা জিনিস, ফিডিং প্যাটার্নের আগের প্যাটার্নটা ছিল আসলে ডায়েট ক্যারেক্টারিস্টিক্স, কি ধরনের খাবারের ধরন অনুযায়ী তাদের মাছের পারফরম্যান্সটা কিরকম হয় আর কি। তো পোর্টফোলিওর উপর ভিত্তি করে ফিডিং প্যাটার্ন চেঞ্জ হয়। ইফ দ্য ফিশ আর রিলায়েন্ট অন ভিজুয়াল স্টিমুলি, যারা দেখে খাবার খায় তাদের জন্য পোর্টফোলিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা ডে লাইটে খাবার খেতে পছন্দ করে। And feeding behavior is not always continuous during period of activity. বলছে যে মাছ যখন অ্যাক্টিভ থাকে তখন তারা সবসময় খাবার খায় না, বিশেষ করে ক্যাপসুলার ফিডিং, বলছে যে টু লাইট অথবা ডার্ক অথবা লাইট যে কন্ডিশনে, বিশেষ করে গুদুরি লগ্ন একটা সময় থাকে, সেই সময় অনেক সময় অনেক মাছ খাবার খেতে পছন্দ করে। It might be possible to improve feeding efficiency in fish by restricting food availability to period coinciding with daily peak in appetite. দিনের কোন সময় তাদের অ্যাপেটাইট বেশি হয় সেই সময় ভিত্তি করে তাদেরকে আমরা খাবারকে রেস্ট্রিক্ট করে দিতে পারি আমরা। তো আমরা আগে যে পয়েন্ট কথা বললাম ফিডিং প্যাটার্ন নিয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে।
তারপর হচ্ছে অ্যাক্টিভিটি। There are marked difference in swimming behavior and group structure of farm fish between daylight and night condition. এটা আমরা সবাই জানি, নাইট এবং ডার্ক কন্ডিশনের মাছগুলো একই স্পিসিসে নাইটের ডেইলাইটে যেরকম আচরণ করেন, তাদের অ্যাক্টিভিটি যেরকম হয় নাইট কন্ডিশনে সেটা অন্যরকম হয়। বিশেষ করে কোনো মাছ ডেইলাইটে ইনঅ্যাক্টিভ থাকে, কোনো মাছ আবার নাইট কন্ডিশনে অ্যাক্টিভ থাকে। During daylight, a strong schooling behavior can be observed in case fishes. Case fish ক্ষেত্রে তাদের ডেইলাইটের সময় তাদের schooling behavior বেশি দেখা যায়, and swimming orientation of the school can vary between cases at one site, and direction may be influenced to the origin of restrictive stock. তাদের সুইমিং ওরিয়েন্টেশন কেজের ক্ষেত্রে কিরকম হবে সেটা আসলে কেজের এক সাইড থেকে আরেক সাইডে হয়, এবং the origin of stock আসলে সেখানে কি ধরনের স্পিসিস আছে সে তার উপর নির্ভর করে। যেমন good schooling will not be achieved where cases are stocked with fish of mixed origin. যদি একটা কেজে যদি বিভিন্ন ধরনের মাছ থাকে তাহলে তাদের মধ্যে ভালো স্কুলিং হয় না, একই ধরনের মাছ বেশি থাকলে তখন স্কুলিংটা ভালো হয়। Schooling behavior in cases in reduces stress and improves growth efficiency by increasing appetite. যদি স্কুলিং বিহেভিয়ার ভালো হলে তখন কি হবে, তাদের মধ্যে স্ট্রেস কমে যাবে এবং তাদের গ্রোথ ভালো হবে, পাশাপাশি অ্যাপেটাইট বেড়ে যাবে। অ্যাপেটাইট বেড়ে গেলে তাদের আলটিমেটলি গ্রোথকে ইনফ্লুয়েন্স করবে। স্টিমুলেশন অফ স্কুলিং বিহেভিয়ার মে বি বেনিফিশিয়াল ম্যানেজমেন্ট প্রসিডিউর, এবং সেটা আসলে আমাদের ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তখন আমাদের ইজিভাবে সহজে ফুড ম্যানেজ করা যাবে আর কি। আর হচ্ছে ফিশ ডিস্ট্রিবিউশন, যে অ্যাক্টিভিটির ভিত্তি করে ফিশ ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়, বিশেষ করে নকটার্নাল এবং ডায়োনাল ফিশ অথবা ডে লাইটের একটা নির্দিষ্ট সময় অথবা টেম্পারেচারের উপর ভিত্তি করে তাদেরকে চেঞ্জ হয়। যেমন প্রিন্সিপালি ইন দি হরিজন্টাল প্ল্যান, দি ফার্স্ট ডাইমেনশন, সাধারণত মাছ কি করে হরিজন্টালি ডিসপার্স হয়ে যায়, আর আরেকটা হচ্ছে অনেক সময় তারা ডেপথ অনুযায়ী ভার্টিক্যালি হতে পারে আর কি। তো ম্যানিপুলেশন অফ ভার্টিক্যাল পজিশন অফ দ্য ফিশ উইল হ্যাভ ইমপ্লিকেশন উইথ রেসপেক্ট টু, বলছে আমরা যদি সাধারণত নর্মালি হয় কি হরিজন্টাল প্ল্যানের ডিস্ট্রিবিউশন হয় ফিশের ক্ষেত্রে, আবার ভার্টিক্যালে হয় কিন্তু ভার্টিক্যালে কম হয়। কিন্তু ভার্টিক্যালে যদি আমরা করতে পারি, সেটা করার জন্য কতগুলো ফ্যাক্টরকে যদি ম্যানিপুলেট করতে পারি তখন আমাদের ফার্মের এফিসিয়েন্সি বেড়ে যায়। এটা একটা প্রশ্ন হতে পারে যে আসলে একটা কেস কালচারের ক্ষেত্রে ভার্টিক্যাল ম্যানিপুলেশন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন ম্যানিপুলেশন করে আমরা কিভাবে ফার্মের এফিসিয়েন্সি, ফার্ম এফিসিয়েন্সি অথবা ম্যানেজমেন্টকে সহায়তা করতে পারি, এবং সেক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ কি কি বেনিফিট আমরা পাবো। যেমন এভিয়ান প্রেডেশন থেকে রক্ষা হতে পারে, ওয়াটার টেম্পারেচার কে রক্ষা থেকে ওয়াটার টেম্পারেচারকে মডেলাইজ করতে পারে, অথবা বেশি ওয়াটার সারফেসে বেশি ওয়াটার টেম্পারেচার থাকে সেখানে ফিশগুলো আলট্রাভায়োলেট লাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। ফিড অ্যাবিলিটি বেড়ে যায় যদি একটা মাছ যখন সব লেভেলে থাকে তখন তাদেরকে ফিড অ্যাবিলিটি ভালো হবে, একটু প্যারাসাইট ইনফেস্টেশন কম হবে, তারপরে কেস ভলিউম ইউটিলাইজেশন হবে। তো আমরা প্রায় শেষের পথেই, আর হয়তো 5 মিনিটে শেষ হয়ে যাবে আমাদের। একটা ফিশের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, সেটা দুটো মেথডে করা যায়, অ্যাডজাস্টিং ফিডিং প্যাটার্ন আর হচ্ছে অল্টারিং ফোর্টি পিরিয়ড। তো কি বলে, ইফ অ্যাকচুয়াল সাইজ ইজ দ্য cue for maturation, then growth restraint may well reduce the incidence of early maturation. However, dietary manipulation can be more subtle, and it may be possible to exercise more selective reduction in growth rates. And period of starvation during winter and early spring can be used to control the onset of maturation in attracting salmon. এখানে উদাহরণ বলা আছে, তোমাদের তো এগুলা বিস্তারিত বলা যেতে পারে, বিস্তারিত বলার দরকার নেই। এই জিনিসগুলোকে অল্টারেশন করে আমরা একটা মাছের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি, যেমন সাইজ ভেরিয়েশন করে মাছের, বিশেষ করে আমরা যদি যখন কি বলেন গ্রুপ থেকে ফিশ সিলেক্ট করি, তখন যদি বিভিন্ন সাইজের মাছ সিলেক্ট করি, বিশেষ করে ফার্স্ট গ্রোয়ার এবং স্মল গ্রোয়ার, তখন তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারটা আর্লি ম্যাচুরিটি অথবা
লেট ম্যাচুরিটি, দুই ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাবো আর কি। একইভাবে ডায়েটারি প্যাটার্নকে চেঞ্জ করে বিহেভিয়ারকে, রিপ্রোডাক্টিভ টাইমিং কে চেঞ্জ করতে পারি আর কি। তারপরে আসলে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, বিশেষ করে ফার্ম ফিশের ক্ষেত্রে, যখন ফার্ম ফিশের ক্ষেত্রে যখন আমরা মাছ চাষ করতে যাব তখন তাদেরকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, বিভিন্ন মাছ বিভিন্ন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করে, বিশেষ করে ক্যাটফিশ গুলো একসময় বিশেষ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করে। দেন কার্প, এই ধরনের বিহেভিয়ার গুলো পলিকালচার করতে যাব তখন একটু মাথায় রাখতে হবে, অথবা কেস কালচার করতে যাব তখন হাই ডেন্সিটিতে, তখন এগুলো মাথায় রাখতে হবে। এরকম in a farm environment which seek optimized space utilization through intensive farming practice, overall competition interaction would be expected to be amplified, resulting in increased aggregation. যে বিশেষ করে ইন্টেন্সিভ কালচারের ক্ষেত্রে এই অ্যাগ্রিগেশনটা বেশি হয়, কারণ আমরা সেখানে হাই স্টক ইন্টেন্সিটি দেই। আর এটা কেন হয়? সাধারণত স্পেস ইউটিলাইজেশনের ক্ষেত্রে। আর এরপরে কি হয়, পোর গ্রোথ পারফরমেন্স দেখা যায়, ডিক্রিজ অ্যাস্থেটিক পারফরমেন্স। সেখানে যখন তাদের মধ্যে কম্পিটিশন হয়, তাদের মধ্যে ইনজুরি হয়, ইনজুরি হলে সেই ফিশগুলো তাদের মার্কেট ভ্যালু কমে যায়, এবং সেটা একটা অ্যাস্থেটিক লেস প্রেফারেন্স তৈরি করে আর কি, এবং মর্টালিটি বেড়ে যায়। এবং এটাকে দুইটা মেথডে আমরা করতে পারি। there are two methods by which aggressive behavior can be suppressed. একটা হচ্ছে ফার্স্ট ইনভলভ সিলেক্টিভ ব্রিডিং প্রোগ্রাম, আর সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোচ ইনভলভ চেঞ্জেস ইন দি কালচারাল এনভায়রনমেন্ট। সেটা কি রকম? একটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং এর মধ্যে সময় কিভাবে করতে পারি? সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা করতে পারি যে সিলেক্ট, তখন ডোমেস্টিকেশনের জন্য বিশেষ সাইজের অথবা মাছ আমরা সিলেক্ট করতে পারি। সেটা কিরকম সেটা একটু দেখি আমরা। ডোমেস্টিকেশন ইজ ওয়ান ওয়ে টু ম্যানেজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। সাধারণত যে কোনো ওয়াইল্ড ফিশকে আমরা যখন ফার্মে নিয়ে আসছি, সেটা একদম ডোমেস্টিকেশন, ডোমেস্টিকেশনটা করার মতো তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা অনেকটা রিডিউস হয়ে যায়। And whereas aggregation increase during domestication, this could be outcome of competition for resource. এবং সেই কম্পিটিশন কেন হয়? সাধারণত তখন রিসোর্সের কম্পিটিশন হয়, এবং সেই কম্পিটিশনটা কিভাবে কমাতে পারি? If repeat growth has been deselected for, then competition will favor and the most aggressive and territorial fish. যদি আমরা গ্রোথের জন্য সবচেয়ে যে মাছগুলো সবচেয়ে রেপিড গ্রোথ হয়, সেই মাছগুলোকে আমরা যদি সিলেক্ট করি, তখন তাদের মধ্যে কি হয়, তাদের রিসোর্সের জন্য, স্পেসের জন্য, টেরিটরির জন্য কম্পিটিশনটা বেড়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যখন সিলেক্ট করবো দুই ধরনের প্যাটার্নের, দুই ধরনের মাছকে সিলেক্ট করবো, যারা রেপিড গ্রোথ হয়, একটা কম গ্রোথ হয়, তখন দেখা যায় তাদের মধ্যে এই কম্পিটিশনটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। Reduce aggregation following domestication service can increase ingestion level of necessary illicit domestic species. বলছে যে এই অ্যাগ্রিগেশন যদি রিডিউস করতে পারে, তাহলে সে ডোমেস্টিকেশন কি হয়, ডোমেস্টিকেশনের একটু বেনিফিট আমরা পাই, অ্যাগ্রিগেশনটা কমে যায় এবং সেটা বন্ধ হয়ে যায় এবং ফার্মের প্রোডাকশন ভালো হয়। তারপরেরটা আছে, পরের যেটা বলছে যে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন, যেটা আর কি। তো কম্পারেটিভ প্রোটেকশন অফ রিসোর্স ইজ এ বিহেভিয়ার। এখানে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন থেকে আসলে যেখানে যেই পরিবেশে চাষ করবো, সেই পরিবেশে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন করে আমরা অ্যাগ্রেসিভ চেঞ্জ করতে পারি, যেমন বাই চেঞ্জিং ফিশ স্টকিং ডেন্সিটি। যেমন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হাউ ইউ চেঞ্জ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অফ ফিশ ইন ইউর ফার্ম কন্ডিশন। বলতে পারে দুটো মেথড, একটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে সিলেক্ট করে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশনের মাধ্যমে। তো এইটা হচ্ছে environmental manipulation. Environmental manipulation by changing fish stocking density through exposure to water current, আর এটা হচ্ছে increase food level and addition of second culture species. একসাথে দুটো স্পিসিস একসাথে দিলেও সেই ম্যানিপুলেশনটা আমরা করতে পারি। তো লাস্ট যে টপিকসটা, সেটা লাস্ট এটা হচ্ছে সিম্বায়োটিক ক্লিনিং বিহেভিয়ার, যা বিশেষ করে স্যামনের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে স্যামন মাছের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের অ্যাক্টোপ্যারাসাইট ইনফেস্টেশন হয়, সেই অ্যাক্টোপ্যারাসাইট ইনফেস্টেশন হওয়ার জন্য একদম আমরা সিম্বায়োটিক স্পিসিসকে ইউজ করতে পারি আর কি। সেই সিম্বায়োটিক স্পিসিসকে ইউজ করতে গেলে কি কারণে ইউজ করি? এক ধরনের ক্লিনিং স্পিসিস আমরা ইউজ করতে পারি, যে তাদেরকে অ্যাক্টোপ্যারাসাইটকে ইনফেস্টেশন হ্রাস করার জন্য। এটাকে বলা হয় সিম্বায়োটিক ক্লিনিং বিহেভিয়ার। যেসব মাছের, যেসব স্পিসিসের সিম্বায়োটিক ক্লিনিং বিহেভিয়ার আছে, তাদের ক্ষেত্রে তাদেরকে ইউজ করে আমরা এখানে বেনিফিট পেতে পারি। এই ছিল তোমাদের
বিহেভিয়ার ম্যানিপুলেশন, এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমরা পড়ানোর ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি আসলে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না, তোমরা হয়তো বুঝতে পারছো। তোমরা আসো কেউ? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে তো বুঝতেই পারছো, তোমরা যদি থেকে থাকো তাহলে কোনটা ইম্পর্টেন্ট না বলেই দিলাম আমি, কিভাবে প্রশ্ন হবে সেটা একটা ইঙ্গিত দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পরের ক্লাসে আমরা সেটা নিয়ে কথা বলবো। আর আগামী ক্লাসে তোমাদের প্র্যাকটিক্যালি যেটা দেওয়া হয়েছে সেগুলো একটু পড়ে আসো, তাহলে আমার জন্য হয়তো সহজ হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারবা। জি স্যার। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।